কৃষি ইনকাম। তো কৃষি খাতের ইনকাম বা আদার্স ইনকামে যাওয়ার আগে একটা বিষয় আমাদের দেখতে হবে, সেটা হলো মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্সের কনসেপ্টটা ক্লিয়ার না হলে পরবর্তীতে যে বাকি যে ইনকাম গুলি আছে, বিশেষ করে কৃষি, তারপরে আর্থিক সম্পদ হইতে হয়, আর মূলধন লাভের আয়, এই তিন জায়গায় গিয়ে একটু কনফিউশনে রয়েছে। তাহলে ন্যূনতম কর, ওটা বুঝতে গেলে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। মানে ট্যাক্সে ইনকাম ট্যাক্সের তিন ধরনের করার কথা বলা আছে। একটা হলো নিয়মিত কর, আর একটা হলো আছে ন্যূনতম কর, আর একটা হলো আছে চূড়ান্ত কর। তো আমরা যে আয়ের 7টা খাত করলাম, এই 7টা খাতের মধ্যে কোনটা নিয়মিত কর আর কোনটা ন্যূনতম করার আওতায়, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে নিয়মিত কর যদি আমরা বুঝতে চাই, তাহলে এই যে আয়কর আইন 2023-এর 8ম অংশের ন্যূনতম সেকশন 163 আর 164, দুই জায়গায় কিছু বিষয় বলা আছে। তাহলে ন্যূনতম কর এই 163 দ্বারা যেটা বলা আছে, এখানে তিনটা বিষয় ইন্ডিকেট করা আছে। একটা হলো উচ্ছে কর কর্তন করা হইলে সেটা ন্যূনতম করের আওতায় আসবে কিনা। আরেকটা বলা আছে উচ্ছে কর কর্তন করছেন, এটা ফাইনাল, মানে এই করের অতিরিক্ত কর ওই খাতে আর দেওয়া লাগবে না। মানে যে খাত থেকে ট্যাক্সটা কাটছে সেটাই ফাইনাল। এই করের অতিরিক্ত কর ক্যালকুলেশন করার দরকার না, এটা চূড়ান্ত হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, এখান থেকে আবার ফেরতও আসবে না। এই কর পরবর্তী বছরে আবার ক্যারি ফরওয়ার্ডও করা যাবে। আর ন্যূনতম কর মানে 7ম অধ্যায় অনুযায়ী যে সকল উৎসে কর কর্তন প্রযোজ্য, সেখান থেকে উৎসে কর্তনকারী সত্তা আপনার সেবা বা পণ্যের বিনিময়ে যখন আপনার টাকা প্রদান করবে, যে টাকাটা কম প্রদান করবে সেটা উৎসে কর। তাহলে এই উৎস করটা বলা আছে ন্যূনতম। তাহলে আপনার রেগুলার ট্যাক্স বা আপনার রিটার্ন সাবমিট করার সময় আয়ের উপরে যে কর নির্ধারণ করা হবে, সেই কর যদি উৎসে যা কাটা হচ্ছে তার সমষ্টির তুলনায় বেশি হয়, তাহলে অতিরিক্ত কর আপনি দিবেন। আর বলা আছে নিয়মিত কর দায় গণনার সময় যদি আয়ের উপর প্রদেয় কর সেটা যদি ন্যূনতম করের চেয়ে কম হয়, তাহলে পরবর্তী বছরের জন্য আবার ন্যূনতম কর আপনি ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাহলে আপনি যখন কর দায় পরিণয় করবেন পরিগণনা, তাহলে আপনার কিছু আছে নিয়মিত কর, কিছু আছে ন্যূনতম করের উৎস। তো এই দুটার মধ্যে কিভাবে আপনি কোরিলেট করে কর গণনা করবেন বা কর প্রভিশন করবেন বা কর প্রদান করবেন, সেটা বুঝতে গেলে এই 8ম অংশের সেকশন 163-64 বুঝতে হবে। 63-তে বলা আছে, দেখেন, এই আইনের অন্যান্য বিধানে যাই কিছু থাকুক না কেন, করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে। তাহলে ন্যূনতম কর আমরা যদি সহজে বুঝতে চাই, এই গত ইনকামের যেটা ক্লোজ হয়েছে 24-25, ওই ভিত্তিতে তিন ধরনের ন্যূনতম কর আছে। একটা হলো অবস্থান ভিত্তিতে। তো আমি আপনার স্বাভাবিক ব্যক্তি করদাতা যারা ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন, অন্য কোনো সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের বাইরে থাকে, তারা অবস্থান ভিত্তিতে ন্যূনতম 5,000, 4,000 অথবা 3,000 টাকা কর প্রদান করবে। এটা হলো আপনার আমার ক্ষেত্রে প্রযোজ্য। আবার ওদিকে বলা আছে 163 দ্বারা স্বাভাবিক ব্যক্তি করদাতা গ্রস রিসিপ্ট 4 কোটি টাকার ঊর্ধ্বে হইলে সে গ্রস রিসিপ্ট ভিত্তিতে ন্যূনতম কর দিবে। এখন দেখা গেলো যে আপনার অবস্থান ভিত্তিক কর আসছে 5,000,
আর গ্রস রিসিটের ভিত্তিতে কর আসছে সে মনে করেন 10,000, তখন বলা আছে এই গ্রস রিসিট ভিত্তিতে কর আর অবস্থান ভিত্তিক কর এই দুটার মধ্যে যা বেশি সেই করে আপনারা ন্যূনতম হিসাবে প্রদান করতে হবে। আর একটা বলা আছে আয় বিবরণীতে প্রদর্শিত গ্রস প্রাপ্তির ভিত্তিতে, এটা প্রযোজ্য সকলের ক্ষেত্রে। তাহলে স্বাভাবিক ব্যক্তি তার যদি 4 কোটি টাকার উপর ইনকাম হয়, আর ব্যক্তি সংঘ বা ফার্ম তাদের ক্ষেত্রে বলা আছে তাদের গ্রস রিসিট বছরে 50 লাখ টাকার বেশি হলেই তারা গ্রস রিসিটের ভিত্তিতে কর প্রদান করে। আর একটা বলা আছে উৎসে করের ভিত্তিতে, উৎসে কর কর্তনের ভিত্তিতে সকলের জন্যই কর প্রযোজ্য। এখন বলা আছে যে আপনি, এক সময় ছিল যারা টেন্ডার আহ্বান করতো অথবা সাপ্লায়ার, তারা কি করতো, উৎসে যা কর কাটছে সেটার ব্যাক ক্যালকুলেশন করে ইনকাম নির্ধারণ করতো। তাহলে 23 সালের আইনে বলা আছে তাতে কর। আপনার রেগুলার বেসিসে হিসাবপত্র রাখতে হবে, হিসাব নিরীক্ষা করতে হবে, ব্যাক ক্যালকুলেশন ভিত্তিতে কোনো ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করা যাবে। আর ন্যূনতম কর হিসাবে বলা বলা আছে সপ্তম তফসিল হয়েছে, সপ্তম চ্যাপ্টারে যে সকল উৎসে কর কর্তন করা হয় 86 থেকে 139 নম্বর সেকশন পর্যন্ত, এখানে বলছে প্রায় 53টার মতো, সরি 100-এর মতো প্রায় উৎসে কর কর্তনের খাত বলা আছে। তাহলে বলছে যে এইসব খাত থেকে যা কাটবেন সেটাই ন্যূনতম। এখন ন্যূনতম কর না মানে নিয়মিত কর কোনটা হবে, নিয়মিত করের উৎস। তাহলে এখানে বলা আছে চাকরির আয়, কারণ আপনি সংক্ষেপে খেয়াল রাখবেন বেতন, সম্মানী, পারিশ্রমিক, কমিশন, তারপরে ফিস, চার্জেস, সুদ। ওইদিকে না, দাদের কাছে যাও, নানির কাছে যাও। আমি তো আমরা যখন সপ্তম চ্যাপ্টার পড়বো তখন দেখবো যে বিশাল লিস্ট আছে উৎস কর্তনের। তাহলে এই উৎস কর্তনের মধ্যে কোনটা ন্যূনতম করের আওতায়, মানে উৎসে যা কাটছেন সেই করে আপনি সরকারকে দিয়ে দিচ্ছেন। তাহলে আমার খালি খেয়াল রাখতে হবে যে চাকরি, সম্মানী, পারিশ্রমিক, কমিশন, ভাড়া। তাহলে আমরা যদি বেতন, আমরা যদি আয়ের 7টা খাত চিন্তা করি, তাহলে চাকরি হইতে আয়, তারপরে দেখেন ভাড়া, এই দুইটা ন্যূনতম করের আওতায় না, তার মানে হলো রেগুলার উৎস। তাহলে ন্যূনতম কর প্রযোজ্য হবে কি দেখেন, 86 থেকে শুরু করে এখানে একটা লিস্ট দেওয়া আছে। এইগুলোর ফাঁকে আবার দেখেন এই যে চূড়ান্ত শব্দটা হাইলাইট করা আছে, চূড়ান্ত। তাহলে এই উৎসগুলি থেকে যদি কর কর্তন করে সেটা বলা আছে ন্যূনতম কর। তাহলে ন্যূনতম কর যদি নিয়মিত কর পরিগণনায় দেখা যায় যে উৎসে যা কাটছে সেটা কম, তাহলে অতিরিক্ত কর আপনার দেওয়া লাগবে। এর মধ্যে আবার বলা আছে চূড়ান্ত কর, চূড়ান্ত করটা আবার আলাদা করে নিতে হবে। তাহলে চূড়ান্ত কর বাদ দিয়ে বাকি অংশের উপর আপনি নিয়মিত কর আর ন্যূনতম কর এই দুটোর মধ্যে যা বেশি সেটার সাথে চূড়ান্ত কর আবার যোগ করবেন, যোগ করার যা পদেও সেটা আপনি পেমেন্ট করবেন। তাহলে এই যে দেখেন ধারা 2, 163 উপধারা 2 বলা আছে ধারা 88, তাহলে এই 88 থেকে 139, তাহলে বেসিক্যালি এখানে সেকশন আছে 86 থেকে 139। তাহলে 86 থেকে 139 চিন্তা করলে আপনি দেখেন সেকশন কটা থাকতেছে, এখানে 39, 40 আর ওদিকে আছে 14, 54, 53টা উৎসে কর কর্তন বলা আছে। 53টার ক্ষেত্রে যা কাটবেন অধিকাংশ মানে ন্যূনতম কর। এরপরে দেখেন তবে শর্ত জায়গায় যে সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, তাহলে অনেক সময় আমাদের কোশ্চেন আসে আমি
ট্রেডার, আমি বাইরে থেকে মাল আনছি আইনা বিক্রি করি, তাহলে ইম্পোর্ট স্টেজে আমি যা ট্যাক্স দিছি এই কর আমি আর পরবর্তী বছর অ্যাডজাস্ট করতে পারবো কিনা। তাহলে প্রথম যে কয়েকটা পণ্যের কথা বলা আছে, এই পণ্য ব্যতীত অন্য কোনো কোম্পানি যদি তার কাঁচামাল হিসাবে কোনো পণ্য আমদানি করে, তাহলে বলছে সেটা সে পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কিন্তু সে যদি কমার্শিয়াল ইম্পোর্টার হয় অথবা ট্রেডার হয়, সে কিনলো বিক্রি করলো, তাহলে ইম্পোর্ট স্টেজে যা কর কাটা হয়েছে সেটাই ন্যূনতম, মানে যা দিয়ে দিচ্ছেন সেটাই শেষ, সেটা আর আপনি পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। এবং বলা আছে আপনি যেই লেভেলের বা যেই ধরনের প্রতিষ্ঠানই হন, আপনি প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে 72 ধারা অনুযায়ী। এবং 72 ধারা অনুযায়ী বুকস মেনটেন করলে আপনি আবার অডিটেড অ্যাকাউন্টস থাকতে হবে। তারপর অংশটা বলেন, উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে। মানে এই অংশে যদি ন্যূনতম কর না থাকতো, তাহলে আমার কর কত আসতো? তার মানে পদ্ধতি হলো দুইটা, একটা হলো নিয়মিত পদ্ধতি আর একটা হলো ন্যূনতম পদ্ধতি। তাহলে ন্যূনতম পদ্ধতি মানে আপনার ট্রানজেকশনের বিনিময়ে যিনি টাকা প্রদান করবেন, উনি আপনার কাছ থেকে টাকা কাটবেন অথবা আপনার কাছ থেকে উচ্চ কর সংগ্রহ করবেন। তাহলে উৎসে কর সংগ্রহ না করলে আমরা ওই যে একটা অঙ্ক দেখলাম ব্যক্তি শ্রেণীর করদাতা, যে তার মোট বা করযোগ্য আয়ের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করলে কি আসে, তাহলে তার আয় থেকে ব্যয় বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম, এই ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্সের রেট অ্যাপ্লাই করলে যেই কর আসবে, সেই কর কম্পেয়ার করবেন উৎসে সেবা দেওয়ার বিনিময়ে আপনার কাছ থেকে যে টাকা কর হিসাবে কাটছে, এই দুটার মধ্যে যা বেশি সেটা আপনি প্রদান করবেন। এরপর বলা আছে, যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উপধারা 2 এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহলে উক্ত আয়ের উপর অধিকতর কর প্রদেয় হবে। তাহলে ট্যাক্স পেয়েবল ইজ ইকুয়াল টু হলো রেগুলার ট্যাক্স অর মানে সোর্স ট্যাক্স হুইচ এভার ইজ হাওয়ার। উচ্ছে 10 টাকা কাটছে, আপনার পরিগণনায় আসলে 20 টাকা, তাহলে 20 টাকা আপনি প্রদান করতে হবে। আবার দেখেন বলা আছে যে উচ্ছে যে কর কাটছে, সেই কর যদি নিয়মিত উৎসের আয়ের থেকে বেশি হয়, তাহলে বলছে নিয়মিত উৎসের প্রদেয় করের সাথে ন্যূনতম কর প্রযোজ্য হয় এমন উৎসের আয় বা ক্ষতি সমন্বয় করা যাবে না। তাহলে আমাদের 7টা খাতের মধ্যে কোনটা কোনটা নিয়মিত উৎসের আয় সেটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে পরিপত্র দুইটা, পরিপত্র না আসলে যে আয়কর নির্দেশিকা দুটো অঙ্ক আছে, এবং দুটো অঙ্ক দেখলে আমরা বুঝবো 7টা খাতের মধ্যে কোন কোন খাত নিয়মিত আয়ের খাত। তাহলে নিয়মিত আয় আর উৎসে করের যে আয়, এই দুটার মধ্যে কখনো কম্পেনসেট করা যাবে না, এক জায়গায় ক্ষতি হচ্ছে আরেক জায়গায় লাভ হয়েছে, এগুলি সমন্বয় করা যাবে। স্যার একটা ছোট কোশ্চেন ছিল। জি। স্যার কোশ্চেনটা হলো স্যার, ওই যে আমরা যখন অ্যানুয়াল অডিট করাই, বছর শেষে স্যার যতগুলো এক্সপেন্স থাকে আমাদের এক্সপেন্সের উপর একটা ক্যালকুলেশন করে স্যার, যে টিডিএস ক্যালকুলেশন করা হয় না, যে কত টাকা হুম। টোটাল আসছে স্যার, মানে এইটার পলিসিটা আসলে কিরকম স্যার? মানে আমি মোটামুটি কাজ করছি এটা নিয়ে, আমার ডিপ আইডিয়া নাই, মানে জাস্ট হালকা পাতলা একটু বেসিক আইডিয়া আছে আমার এটার উপর। উৎসে যখন কর কাটে, আপনারা একটা রিটার্ন জমা দেন না, উইথহোল্ডিং রিটার্ন। জি স্যার। একটা তো হলো যে আপনার আয়ের উপরে অডিটেড অ্যাকাউন্ট সহ আপনি একটা রিটার্ন জমা দেবেন, এটা হলো অ্যানুয়াল রিটার্ন, বছর একবার। আর উৎসে পরিবর্তনের রিটার্ন, তাহলে আপনি যখন মূসক 9.1 জমা দেন প্রতি মাসে একটা, ওই যা বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়ের মধ্যে উচ্চ করের ইফেক্ট দেখানো হয়, উচ্চ ব্যাট। আর উচ্চ করের রিটার্নটা বলা আছে 3 মাস পর পর একবার দিবেন। তাহলে এই 3 মাসে আপনার কাছ থেকে কেউ যদি কর কেটে থাকে, এটা হবে আপনার অ্যাডভান্স ট্যাক্স।
আর আপনি কারোর সাথে লেনদেন করলেন, কারোর কাছ থেকে সেবা নিছেন, পণ্য কিনছেন, বলা আছে পণ্য বা সেবার বিনিময়ে যখন টাকা পরিশোধ করবেন তখন আইনে উল্লিখিত রেট অনুযায়ী আপনি কর কাটবেন। তাহলে কারোর কাছ থেকে আপনি গাড়ি মেরামত করছেন, সে বিল করলো 2 লাখ টাকা, তাহলে আপনি কিন্তু খরচ দেখাবেন 2 লাখ টাকায়। কিন্তু তারা যখন টাকা দিবেন 2 লাখ টাকা থেকে আপনি ট্যাক্স কাটবেন, ভ্যাট কাটবেন। তাহলে ট্যাক্স ভ্যাট যা কাটলেন উৎসে করে রিটার্ন জমা দেওয়ার সময় ওই জায়গায় দেখবেন সবগুলি খাত উল্লেখ করা আছে। রিটার্নের নমুনাটা দেখাবো আমি। তাহলে আপনি ওই জায়গায় লিখবেন যে কোন সেকশনের আন্ডারে কত কর কাটছেন। তাহলে প্রতি 3 মাস পর পর একটা রিটার্ন জমা দিবেন, তাহলে 4টা রিটার্নে আপনি কিউমুলেটিভ কত টাকা কর কাটছেন সেটা উল্লেখ করতে হবে। আবার ওই জায়গায় বলেছে কয়জন সাপ্লায়ার কাছ থেকে কাটছেন। তাহলে আপনি জানেন যে গাড়ি রিপেয়ার মেনটেন্স করলে 10% কর ডিডাকশন করতে হয়, বুঝছেন? তাহলে আপনি যদি দেখান যে 4টা কোয়ার্টারে আপনি 1 লাখ টাকা রিপেয়ার মেনটেন্স এর উপরে কর দিয়েছেন, তাহলে 1 লাখ সমান হলো 10%। তাহলে 10% 1 লাখ হলে 100% কত, গ্রস আপ করলে ওটা হবে টোটাল খরচ। তাহলে আপনি যখন অ্যানুয়াল রিটার্নের উদ্দেশ্যে অ্যাকাউন্ট অডিট করবেন, তাহলে বলা আছে যত টাকা উৎসে করের রিটার্নে দেখাইছেন ওই অনুপাতে যা খরচ হবে অডিটের অ্যাকাউন্টে খরচ তার চেয়ে কম বা বেশি হতে পারবে না। যদি খরচ আপনি বেশি ক্লেম করেন তার মানে আপনি উৎসে কর কর্তন করেন নাই বা করছেন, করে সরকারের খাতে জমা দেন নাই, তাহলে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট জমা দিয়ে আপনি রিটার্ন জমা দিবেন। আদারওয়াইজ ওই টাকার উপরে প্রতি মাসের জন্য 2% হারে জরিমানা হবে। তাহলে আপনি 9.1 আর উৎসে করের উইথহোল্ডিং রিটার্ন এইগুলোর আগে এক্সেল শিটে ফেলবেন। ফেলা দেখবেন যে ওই খাতগুলিতে যা কর্তন করছেন বা জমা দিচ্ছেন ওই অনুপাতে ব্যাক ক্যালকুলেশন করলে খরচ কত হয়, ওই পরিমাণ খরচ হচ্ছে কম আপনি অডিটেড অ্যাকাউন্টসে দেখাবেন। ওটার একটা উদাহরণ আমরা দেখবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তারপর 4 নম্বরে লেখছে কি যে যেই ক্ষেত্রে কোনো করদাতা উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হতে আয় করিয়া থাকে। তাহলে বলা আছে যে সকল ক্ষেত্রে উৎসে কর করতে হবে, এর বাইরেও যদি অনেক খাত থাকে সেটা বলা হবে নিয়মিত উৎসের আয়। তাহলে নিয়মিত উৎসের আয় থেকে বলছে নিয়মিত উৎস হতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করা হইবে। এরপর বলা আছে উক্ত করদাতার কর দায় হইবে উপধারা 3 এর খ এর অধীন নির্ধারিত কর এবং নিয়মিত করের সমষ্টি। তাহলে উৎসে কর যা হয়েছে আর নিয়মিত উৎসের আয়ের উপরে যে কর এই দুটোর সমষ্টি হলো আপনার অ্যাকচুয়ালি পেয়েবল। তাহলে প্রথম 4 নম্বর পর্যন্ত এগুলো উৎসে করের ভিত্তিতে ন্যূনতম কর। আর 5 নম্বরে বলা আছে ইররেসপেক্টিভ অফ প্রফিট অর লস। আমি যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দাঁড় করলাম, আয় থেকে ব্যয় বাদ দেওয়া পেয়েবল ট্যাক্স বের করলাম, এখানে যদি লসও আসে তাহলে বলা আছে আপনি আরেকটা ট্যাক্স ক্যালকুলেশন করবেন, সেটা হলো গ্রস প্রাপ্তির ভিত্তিতে। তার মানে আপনার আয় যা আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা হলো আপনার রেগুলার রেভিনিউ, আর একটা হলো অর্ডিনারি সরি এক্সট্রা অর্ডিনারি ইনকাম, হইতে পারে ওয়েস্টেজ সেলস করা ইনকাম। মানে যে কোনো প্রকার আপনার যদি প্রাপ্তি থাকে ইভেন ক্যাশ ইনসেন্টিভ সহ সকল রিসিভের উপরে করদাতার ধরন অনুযায়ী বলা আছে কার গ্রস রিসিপ্টের উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিবেন। তাহলে এখানে কি বলা আছে দেখেন, বলছে যে কোনো কোম্পানি, মানে কোম্পানির জন্য গ্রস রিসিপ্টের কোনো মাত্রা নাই, কোম্পানি হইলেই সে তার টোটাল রিসিভের উপরে গ্রস রিসিপ্ট বেস ন্যূনতম কর গণনা করবে। যে কোনো ট্রাস্টের ক্ষেত্রে নিয়ম একই। আর বলা আছে ফার্ম বা ব্যক্তি সংঘ হলে তাদের যদি ওই বছরে 50 লাখ টাকার বেশি গ্রস রিসিপ্ট থাকে তাহলে সে টার্ন ওভার বেস বা গ্রস রিসিপ্ট বেস ট্যাক্স হিসাব করবে। স্যার আর এখানে স্বাভাবিক স্যার এখানে আরেকটা ব্যাপার হলো, সেটা হলো স্যার ওই যে আমাদের যে টোটাল রেভিনিউ স্যার যেটা এখন আমরা তো প্রতি মাসে স্যার ওই 9.1 যেটা মানে ভ্যাট রিটার্ন সাবমিট করতেছি, ওখানে তো সেলস ডিক্লেয়ার করতেছি আমরা অলরেডি। তো বছর শেষে স্যার অ্যানুয়ালি যখন ক্যালকুলেশন করলাম
আমরা দেখতে পেলাম যে আমরা অ্যানুয়ালি যেটা আর কি ভ্যাট রিটার্নে শো করলাম তার থেকে বেশি আসছে আমাদের রেভিনিউ স্যার। তো সেই ক্ষেত্রে স্যার এক্সট্রা যে অ্যামাউন্টটা আসতেছে মানে ভ্যাট রিটার্নের বাইরে, ওইটার ক্ষেত্রে স্যার ট্রিটমেন্টটা কি হবে স্যার? ওটার তো আপনি যদি বলেন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস তো আপনার অ্যাকাউন্টিং রেকর্ডে যা আছে এটা হলো মূল অ্যাকাউন্টস। এখন আপনার কোম্পানি যদি বলে যে আমি বিক্রয় যাই করি আমি ভ্যাট কম দিব, ভ্যাট কম দেওয়ার জন্য আমি মূল্য ঘোষণা কম দেখাইছি, ঠিক আছে। এখন এই মেকানিজমটা হলো অনেকে ভ্যাটের চালান ইস্যু করে, অনেকে ভ্যাটের চালান ইস্যু করে না। অনেকে কি করে, তিনটা সেল হয়েছে একদিনে, সে দুইটার জন্য ভ্যাটের চালান ইস্যু করে, একটা করে না। আবার অনেকে কি করে যে তিনটায় ভ্যাটের চালান ইস্যু করে, একটা ফলস, দুইটা জেনুইন। ফলসটা ডেস্টিনেশন পর্যন্ত রাখে আর পরে ফেলায়। তাহলে আপনি ভ্যাটের খাতায় আর একটা কাজ করে অনেকে, যেমন করেন ট্রাকে যেমন মাল লোড দেয়, তাহলে যত ক্যাটাগরির মাল লোড দিয়েছে সবগুলি ভ্যাটের 6.3-তে দেখায়, কিন্তু কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি যা ডেলিভারি হয়েছে তার চেয়ে ভ্যাটের কোয়ান্টিটি কম দেখায়। তাহলে এইভাবে ভ্যাটের খাতার সাথে আপনার মূল অ্যাকাউন্টস এর পার্থক্য হয়। তাহলে এই মেকানিজম করার উদ্দেশ্যই হইলো আমি ভ্যাট কম দিব, কারণ 100 টাকা রেভিনিউ দেখাইলে 15 টাকা ভ্যাট দেওয়া লাগে। তাহলে 15 টাকা ভ্যাট না দিলে 15 টাকায় আপনার ইনকাম, ওটা দিয়ে আপনি, অনেক কোম্পানি কি করে, ভ্যাট ফাঁকি দিয়েছে তাহলে ইনকাম ফাঁকি হয়েছে, খরচও ফাঁকি দেয়। তাহলে একদিকে ক্যাশ সেল হয়, আরেকদিকে ক্যাশ এক্সপেন্স করে। এগুলোর মেকানিজম আলাদা, এগুলি অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করে করতে হবে। তাহলে আপনার 9.1-এ যা দেখাইছেন সেটাই ভ্যাটে ডিক্লার। তাহলে আপনি যদি তার চেয়ে বেশি সেল দেখান অডিটেড অ্যাকাউন্টসে, তাহলে যা ভ্যাট খাতায় আছে আর আপনার অডিটেড অ্যাকাউন্টস, এই দুটোর ডিফারেন্সের উপর আপনার ভ্যাট দিয়ে দিতে হবে। কারণ ভ্যাট এনে বলা আছে প্রতি মাসের রিটার্ন প্রতি মাসে দিবা। আপনার যদি কারেকশন থাকে, বা আপনি যদি বলেন যে আমি রিভাইজ রিটার্ন দিব, তাহলে বলা আছে 4 কোয়ার মেয়াদের মধ্যে দিবা। তো 4 কোয়ার মেয়াদ পার হয়ে যাওয়ার পরে যদি আপনি আবার কারেকশন করতে চান, তাহলে ডিসি, সরি, কমিশনারকে জানায় আপনার অ্যাপ্লিকেশন দিয়ে কারেকশন করতে হবে, তখন ব্যাখ্যা দিতে হবে যে কেন কারেকশন করতেছি। তাহলে আপনি কারেকশন করার আগে যদি আবার ধরা পড়েন, ধরা পড়লে তখন বলবে ফাঁকির মামলা। তো ফাঁকির মামলা হলে আপনি যত টাকা বেট ফাঁকি দিচ্ছেন সম পরিমাণ আবার জরিমানা দেওয়া লাগবে। তাহলে যেটা বললেন এটা হলো আপনার সিএফও আর এবং বোর্ডের ডিসিশন, তারা মিলে ডিসাইড করবে কোন অ্যামাউন্টটা ডিক্লেয়ার দিবে। আর যদি বলেন আইনগত ভাবে, তাহলে বলছে যা আপনার অ্যাকচুয়াল তাই আপনি দেখাবেন। তাহলে ভ্যাট অনুযায়ী যদি আপনি দেখাইতে যান, বলা আছে আপনার বিক্রয় মূল্যের সাথে 15% ভ্যাট অ্যাড করে মূসক সম্বলিত মূল্য। তাহলে প্রথম হলো প্রকৃত মূল্য বা চালান মূল্য, এটার উপর 15% ভ্যাট, তারপর এটা বলা হয় মূসক সহ মূল্য। তাহলে সেলস থেকে নেট সেল যখন দেবেন মূসক বাদ দিয়ে যেটা থাকবে নেট সেলস। এখন আপনি যদি বলেন 9.1, 9.1-এ দেখবেন যে বিক্রয় যা বিক্রি করবেন সহ 9.1 এর বিক্রয়ের মধ্যে আসে। তাহলে আপনি ফিক্সড অ্যাসেট বিক্রি করলেন, ওয়েস্টেজ বিক্রি করলেন, তারপরে অবসোলেট ইনভেন্টরি বিক্রি করলেন, মাল বিক্রি করলেন স্থানীয় বা এক্সপোর্ট, সব মিলিয়ে বিক্রয়। আপনি যখন অ্যাকাউন্টস করবেন, বিক্রয় মানে হলো শুধু রেগুলার সেলস, ওয়েস্টেজ ফিক্সড অ্যাসেট এগুলো যা বিক্রি করবেন এগুলো আদার ইনকাম। এই কারণে 9.1 এর সাথে ম্যাচ করাতে গেলে একটু বুঝে শোনা করতে হবে। 9.1-এ যা দেখেন সবই টার্ন ওভার না বা সেলস রেভিনিউ না। তাইলে স্যার তাহলে আমি দেখেন এই যে যে এক্সট্রা অ্যামাউন্ট স্যার ওইটা তাইলে আদার্স সেলসে দিব? আদার সেলসে যদি আপনি ওয়েস্টেজ বিক্রি করেন ওটা হবে আদার্স ইনকাম, ওয়েস্টেজ সেলস থেকে। আপনি যদি ক্যাশ সহায় সম্পত্তি বিক্রি করেন ফিক্সড অ্যাসেট, তাহলে আপনি আগে বুকসে কি এন্ট্রি দিচ্ছেন সেটা দেখবেন, কিন্তু 9.1 ওটাও বিক্রয় হিসাবে দেয়। কিন্তু স্যার এখন ইস্যু হয়ে গেল কি 9.1-এ যে অ্যামাউন্টটা স্যার ইস্যু করা হয়েছে, ওইটা এখন বছর শেষে কিছু এক্সপেন্স যেটা বাদ দেওয়াই মানে একদম সম্ভব না। এখন যদি স্যার ওই সেলস ধরে রাখতে হয় তাহলে কোম্পানি আর কি নেট লসের দিকে চলে যায় আসলে অ্যাকচুয়াল। তো এইটা না মানে ম্যানিপুলেশন অনেক হয়েছে, যার কারণে এখন বাধ্য হয়ে আর কি স্যার প্রায় 9 লাখ বা এরকম 10 লাখ 12 লাখ টাকার মতো এক্সট্রা সেলস মানে দেখানো বাধ্য হয়ে যাওয়া লাগতেছে, মানে নয়তো নেগেটিভ চলে এখন আসতেছে। এখন আপনি দেখালেন, মনে করেন আপনি মেনটেন করতে পারলেন না, দেখালেন,
তাহলে দেখানোর ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হলো ভ্যাট ডিক্লারেশন দিয়ে রিভাইজ রিটার্ন দিয়ে দিবেন, আর একটা হলো আপনি ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন তো দিচ্ছেন, এটা নিয়ে আর আপনার লাফালাফি করার দরকার নেই। আপনি জানেন যে ভ্যাটানে বলা আছে 30শে ডিসেম্বরের মধ্যে কমিশনারের কাছে অডিটেড অ্যাকাউন্ট জমা দিতে হবে, যদিও প্র্যাকটিক্যালি অনেকেই করে না। রিটার্ন জমা দেওয়ার পরে এই ভ্যাট অফিস ইউজুয়ালি আপনার অ্যাকাউন্টসে কত টাকা সেল দিয়েছেন আর কি দিয়েছেন না দিয়েছেন এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করে না। তারা প্রথমে শুরু করে উৎসে মূসক ঠিক আছে কিনা, ঠিক আছে। আবার দেখবেন যে 5 বছর পর পর একবার শুল্ক গোয়েন্দা আপনার পেপারেন্স অ্যান্ড ডকুমেন্টস কল করে। যে শুল্ক গোয়েন্দা যখন হাতে নেবে তখন যদি আপনি ব্যাখ্যা দিতে পারেন যে রিটার্ন দেওয়ার সময় সময় ভুল হয়েছে, তখন তারা ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের উপর ভ্যাট দিয়ে দিতে বলবে। তাহলে ওটা 5 বছর পরে একবার আবার আপনার হাতে, সরি, আপনার রিটার্ন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান তারা সিলেক্ট নাও করতে পারে। এই কারণে ওই 10 লাখ 15 লাখ ইস্যু না। এখন যদি আপনি দেখেন যে কয়েক কোটি টাকার ডিফারেন্স আছে, তখন সিদ্ধান্ত নিতে পারেন ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে। এখন একটাই অ্যাকাউন্টস, ঠিক আছে, ডিবিসি অ্যাকাউন্টস করলে একটাই, ওটা দিয়ে আপনি স্ট্যাটুটরি অডিটরও ম্যানেজ করতে হবে, আরজিএসসি তে একই রিটার্ন জমা দিবেন, ব্যাংক কোডা জমা দিবেন, ট্যাক্স অফিসে, ভ্যাট অফিসে। তাহলে আপনার যদি ব্যাংক লোন থাকে আপনার লস দেখাইতে পারবেন। লস দেখালে ব্যাংক লস মেকিং কোম্পানিতে লোন দিতে চায় না, ইনভেস্টররা ও জায়গায় ইনভেস্ট করতে চায় না। তাহলে আপনার কিছু না কিছু প্রফিট দেখাইতে হবে। আবার প্রফিট দেখানোর সময় আপনি ঠিক কতটুকু প্রফিট দেখাইলে ট্যাক্স ম্যানেজমেন্ট হবে, অতিরিক্ত ভ্যাট দেওয়া লাগবে না, ওইগুলো আবার হিসাব নিকাশ করতে হবে। এই জায়গার কাজটা অনেক জটিল। এখন দেখেন কার উপরে গ্রস রিসিপ্ট কত পার্সেন্ট হবে। এই যে সিগারেট, তামাক এইসব পণ্য প্রস্তুত করলে বলছে গ্রস রিসিপ্টের উপরে 3%। কার্বনেট বেভারেজ তাদের জন্য গ্রস রিসিপ্টের 3%। মোবাইল ফোন অপারেটর গ্রস রিসিপ্টের 1.5। বিড়ি সিগারেট ব্যতীত মানে কোনো স্বাভাবিক ব্যক্তি যদি হয়, তার যদি বিড়ি সিগারেট রিলেটেড ব্যবসা না থাকে, তাহলে গ্রস প্রাপ্তির উপরে 1%। অন্যান্য ক্ষেত্রে গ্রস প্রাপ্তির 1%। আর বলছে কোনো প্রতিষ্ঠান যদি নতুন বাণিজ্যিক উৎপাদন শুরু করে, তাহলে প্রথম 3 বছর 0.1, গ্রস প্রাপ্তির 0.1। এর সাথে আমরা আবার 8 শিডিউলের স্টার্ট আপ স্যান্ডবক্স দেখবো। স্টার্ট আপ স্যান্ডবক্স এর ক্ষেত্রে বলা আছে এই দ্বারা 61 দ্বারা যা বলা আছে সেইগুলি স্টার্ট আপ কোম্পানির জন্য প্রযোজ্য নয়। স্টার্ট আপ মানে হলো নতুন যাত্রা শুরু করছে। তারপর হচ্ছে যে ক্ষেত্রে করদাতার এইরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত থাকলে সেগুলোর আবার আলাদাভাবে দেখাইতে হবে। তাহলে কর অব্যাহতি থাকলে সেই ক্ষেত্রে আবার ন্যূনতম কর কিভাবে গন্তব্য সেটা বলা আছে। এখন বলা আছে এই যে ন্যূনতম কর আপনার যদি অব্যাহতি বা রিডিউস রেট না থাকে, তাহলে এই রেশিওতে হিসাব করবে। এখন যদি বলা থাকে আপনার করের হার 10%, আপনি একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, তাহলে আপনার জুট এক্সপোর্ট করেন। জুট যদি আপনি এক্সপোর্ট না করতেন আপনার করের হার হয়তো 27 বা 27.5% অথবা 25%। তাহলে আপনি 25% হইলে এই রেট অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি যদি হয় এখন 10%-এর কোম্পানি, তাহলে 25%-এর জন্য এই রেট, 10%-এর জন্য কি হবে আনুপাতিক হারে ভাগ করবেন, তো এরা ন্যূনতম করের প্রবেশন করবেন। এই আনুপাতিক হারে কিভাবে কর গণনা করবেন এটা আবার এসআরও আছে একটা, ওই এসআরওটা আপনাদের আমি আজকে দেখাবো। তাহলে দেন দুই ক্ষেত্রে বলা আছে একটা নিয়মিত হারের কর আর উৎসে কর দুইটার মিলায়া একসাথে যোগ করবেন। যোগ করলে হবে আপনার ন্যূনতম করের সমষ্টি। এখন দেখেন বলা আছে কিছু 4 এবং 5 দুইটাই যদি প্রযোজ্য হয়, তার মানে আপনি
উৎসে করের ভিত্তিতে ন্যূনতম কর আসছে, আবার গ্রস রিসিপ্টের ভিত্তিতে আসছে। সেই ক্ষেত্রে বলা আছে কি, তাহলে ন্যূনতম কর মানে কি, একটা হলো গ্রস রিসিপ্টের ভিত্তিতে আর একটা হলো উৎসে করের ভিত্তিতে। সেক্ষেত্রে বলা আছে গ্রস রিসিপ্ট এবং উৎসে করের ভিত্তিতে যেটা বেশি সেটাই আপনার ন্যূনতম কর। তাহলে একটা আসলে ন্যূনতম কর, আর একটা বলা আছে ন্যূনতম কর যদি না দেওয়া লাগতো তাহলে রেগুলার রেটে কি ট্যাক্স আসতো। ওই দুটার মধ্যে যা বেশি তার সাথে আবার ফাইনাল ট্যাক্স, এই দুটা যোগ করে যা আসবে সেটা আপনাকে প্রদান করতে হবে। তাহলে উৎসে যা কাটছে সেটা প্রত্যর্পণ হবে না। আপনার রেগুলার ট্যাক্স যদি কমও হয়, যা দিয়ে দিচ্ছেন সেই টাকা সরকারের কাছ থেকে আপনার ফেরত পাবেন না। আর ন্যূনতম যা কাটছে তার চেয়ে বেশি হলে সেটাকে আপনি ফেরত দিবেন। এরপর আবার বলা আছে ন্যূনতম কর যদি প্রদেয় করের চেয়ে বেশি হয় তাহলে ওই টাকা আপনি পরের বছর ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাহলে পরের বছর যখন আবার পরের বছরের নিয়মিত কর যদি পরের বছরের ন্যূনতম করের বেশি হয় তাহলে আগের বছর যত টাকা বেশি পরিমাণ নিয়মিত কর দেওয়া ছিল ওই টাকা সমন্বয় করতে হবে। কারণ এই পরের বছরের কন্ডিশন হলো ওই বছরের রেগুলার ট্যাক্স ন্যূনতম করের চেয়ে বেশি হইতে হবে। তাহলে আগের বছর যদি ন্যূনতম কর প্রদেয় করের চেয়ে বেশি হয় 10 টাকা, আর পরের বছর যদি 20 টাকা অতিরিক্ত পেয়েবল আসে তাহলে 10 টাকা আগের বছর তো সমান হবে, পরের অংশ আবার ট্রেজারিতে জমা দিতে হবে। স্যার এটা একটু বুঝি না, আর একবার একটু যদি বলতেন স্যার ক্লিয়ারলি। মনে করেন চলমান বছরে আপনার রেগুলার ট্যাক্স আসছে 20 টাকা, আর উৎসে করকর্তন ন্যূনতম করছে 30 টাকা। তাহলে 20 টাকার জায়গায় 30 টাকা উৎসে কাটা হয়ে গেছে। তাহলে এই 10 টাকা আপনি অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ক্যারি ফরওয়ার্ড করবেন, অ্যাডভান্স ট্যাক্স হিসাবে থাকবে। পরের বছর এসে দেখা গেল যে আপনার প্রদেয় কর 30 আর উৎসে কর্তন হচ্ছে 20, তাহলে 10 টাকা আপনার জমা দিতে হবে। তাহলে আগে যেহেতু অ্যাডভান্স ট্যাক্স 10 টাকা দেওয়া আছে, এটাকে আপনার পরের বছরের প্রদেয় করের সাথে সমন্বয় করে দেবেন। এই জায়গাগুলি করতে গেলে এই যে অডিট ফার্ম আর আপনাদের ট্যাক্স মানে ট্যাক্স ডিপার্টমেন্টের বিজ্ঞ লোকজন যারা আছে এরা মিলে বৈশাখটা করতে হবে। তো এই জায়গায় প্রায় সময় ভুল হয়, মানে অ্যাডভান্স ট্যাক্সটা আমি অ্যাডভান্স হিসাবে রাখবো নাকি সমন্বয় করব, এটা কি ল্যাপস হবে কিনা। কারণ আমরা দেখি যে অ্যাডভান্স ট্যাক্স যা দিচ্ছি অ্যাডভান্স হিসাবে ক্যারি ফরওয়ার্ড করতে থাকি, করতে করতে যখন ডিসিটির হাতে ধরা পড়ে তখন সেটারে অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায়। তো এই জায়গায় একটা বিশেষ মানে অভিব্যক্তি কাজ করে, মানে ইন্টেনশন কাজ করে, যে আপনি যদি নিজেরটা নিজে সমন্বয় করে দিয়ে দেন তাহলে আপনি কিন্তু ট্যাক্স অফিসে যায় আর সেবা নেওয়ার সুযোগ থাকে না। এই কারণে অনেকে এই অবস্থায় রাখে, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী যা করার ওই অনুযায়ী অ্যাকাউন্টস করে অপেক্ষায় থাকে, যদি অ্যাসেসমেন্ট পর্যায়ে ধরা পড়ে তাহলে আমি অ্যাসেসমেন্টের আলোকেটরে সমন্বয় করব। আর আপনি নিজে যদি আইন কমপ্লাই করেন, আইন কমপ্লাই করে যা কিছু করার করে দেন, এই করে দিলে তো অনেক সময় যে বলে না যে ভাই মধ্যপন্থায় থাকলে কিছু লজিক্যাল ইস্যু দিয়ে বেনিফিট নেওয়া যায়, যে আইনে আছে আর কেস রেফারেন্সে কি আছে, বাস্তব প্রেক্ষাপটে কি আছে, ওই সুযোগটা আর থাকে না। আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমার ন্যূনতম কর যা তার চেয়ে প্রদেয় কর বেশি, আপনার সমন্বয়ের কাজও করে নিলেন। আবার সেকশন 55-56 যা বলা আছে ওই অনুযায়ী আপনি সমন্বয় করে দিলেন সব, মানে খরচ যেটা অ্যালাউ হবে না সেটা আপনি ডিসঅ্যালাউ করে আপনি ব্যাক ক্যালকুলেশন করে প্রফিট বিফোর ট্যাক্স অ্যাকাউন্টস অনুযায়ী প্রফিট বিফোর ট্যাক্স যা আসলো আর আইন মান্য করলে যা আসতো অ্যাডলেস করে আপনি ওটা বাড়াই দিলেন। তাহলে আপনি নিজে যখন ডিক্লারেশন দিচ্ছেন তখন ট্যাক্স অফিস তো আর বলবো না যে ভাই এটা কমান। 55 দ্বারা যখন পড়বেন তখন আরো ক্লিয়ার হবে। এখন যে নিয়মিত উৎস,
নিয়মিত উৎস মানে যে ক্ষেত্রে ন্যূনতম কর লাগবে না। নিয়মিত কর হলো যে নিয়মিত পদ্ধতি ব্যবহার করে নিয়মিত আয়ের উপর পরিগণিত কর। আর নিয়মিত কর হার, নিয়মিত কর হার মানে যদি আপনার অব্যাহতি না থাকতো, রিডিউস রেট না থাকতো, তাহলে আপনি কি পরিমাণ কর দেওয়া লাগতো। আর গ্রস প্রাপ্তি বলছে পণ্য বিক্রয়ের মাধ্যমে নেট সেলস মানে ভ্যাট আর এসডি বাদে যে পরিমাণ সেলস অ্যামাউন্ট, আপনি কমিশন ডিসকাউন্ট পাইলেন অথবা অন্য যে কোনো খাত হইতে অর্জিত সকল অর্থ। তার আপনার যদি বলে ডেবিট ক্রেডিট, তাহলে ক্রেডিট মানে হলো আয়ের পাশ, আয়ের পাশে যা আসছে সবগুলি যোগ করে যে অ্যামাউন্ট আসবে সেটা হলো গ্রস রিসিট। এই গ্রস রিসিটের উপরে আপনি আপনার জন্য প্রযোজ্য রেট অ্যাপ্লাই করবেন, করলে একটা ট্যাক্স আসবে। আর এটা হলো উৎসে কর যা করছে সেটার একটা হিসাব বের করবেন। আর একটা হলো মোট ট্যাক্সেবল ইনকামের উপরে আপনার ট্যাক্সের রেট, সে 25% অ্যাপ্লাই করলে যা আসে। আর একটা হলো উৎসে কর কাটছে ফাইনাল, প্রথম তিনটার মধ্যে যা বেশি সেটা, এর সাথে ফাইনাল ট্যাক্স যোগ করবেন, যোগ করলে আপনার যা আসবে সেটাই আপনার প্রদেয় কর। মানে যে উৎসে কর কাটছে কিন্তু এটা ফাইনাল, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য দেখেন, এই যে মানে এটা ফাইনাল ট্যাক্স, ফাইনাল ট্যাক্স আসবে এই 6 টাকা। এটা বলছে সকল ধরনের ব্যক্তি। তাহলে বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান, আপনি কোম্পানি হন, পার্টনারশিপ ফার্ম হন, স্বাভাবিক ব্যক্তি হন, আপনি যদি কমার্শিয়ালি মোটর গাড়ি চালান, ওই মোটরযান হতে যা কর কর্তন করা হয়েছে সেটা ফাইনাল। তাহলে আপনার বছর শেষে রেগুলার ট্যাক্স পেয়েবল যদি আসে 100 টাকা, আর গাড়ির থেকে যদি কাইটা থাকে 1 লাখ টাকা, তাহলে 99,900 টাকা আপনি আর বলতে পারবেন না এটা অ্যাডভান্স ট্যাক্স। যখন দিছেন আপনি অ্যাকাউন্টস এন্ট্রি দিছেন ক্যাশ এট ব্যাংক ক্রেডিট অ্যাডভান্স ট্যাক্স ফর মোটর ভেহিকেল, 1 লাখ দেখালেন। অ্যাকাউন্ট যখন প্রিপেয়ার করবেন আপনার দেখা গেল পেয়েবল ট্যাক্স আসছে 100 আর অ্যাডভান্স দেওয়া আছে 1 লাখ, তাহলে 99,900 টাকা আর অ্যাডভান্স থাকবে না। আপনি অ্যাকাউন্টস করার সময় অ্যাডভান্স থেকে এটারে অ্যাডভান্সটা ক্রেডিট করবেন। আর ওটারে কি করবেন, ডেবিট কি করবেন, এটা আর সম্পত্তির পাশে থাকলো না, তার মানে ডেবিট করবেন এক্সপেন্সেস, ট্যাক্স এক্সপেন্সেস। এই কাজটাই আমরা অনেকে করি না, আমরা কি করি এটা অ্যাডভান্সে ফালাই রাখি। তাহলে অ্যাসেসমেন্ট পর্যায়ে আপনাকে বিসিটি তখন বিভিন্ন ডকুমেন্টস চাবে আপনার কাছে, ডকুমেন্টসে বলবো যে ভাই আইনে বলা আছে গাড়ির উপরে যা কর দিচ্ছেন এটা ফাইনাল, আপনি আর ফেরত পাবেন না। তাহলে ফেরত যখন পাইবেন না, এটা আপনার ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে দেখানোর আর সুযোগ নেই। তারপরে বলেছে সম্পত্তি হস্তান্তর হতে অর্জিত মূলধন নয়, এটা অবশ্য যে কোনো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। তো সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধন নয় 125 নম্বরের এগেনস্টে আমরা যখন উৎসে করের দেখবো এসআরও, ওই জায়গায় অঞ্চল ভিত্তিক করের হার বলা আছে 8% পর্যন্ত। তাহলে ওই জায়গায় লেনদেন মূলধনী লাভ মানে হলো যে আপনি যে মূল্যে কিনছিলেন আর যে মূল্যে বিক্রি করলেন, তাহলে বিক্রয় মূল্য অর্জিত মূল্যের চেয়ে বেশি হইলে ক্যাপিটাল গেইন হইল, এই ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্স কাটছে সেটাই ফাইনাল। এই ট্যাক্স আর অন্য জায়গায় সমন্বয় করতে পারবেন না। তার হচ্ছে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি ক্যান্সেলেশন ক্যাশ ইনসেন্টিভ থেকে 1% ট্যাক্স কাটে, এটা ফাইনাল। এই হিসাব অন্য হিসাবের সাথে আপনি আর অ্যাডজাস্ট করতে পারবেন না। স্যার এই যে অ্যাসেট পারচেজের সময় স্যার যদি আমি কোনো ট্যাক্স না দিয়ে কিনি স্যার, মানে বছর শেষে যখন অ্যাকাউন্টস অডিট করতে যাব স্যার, তখন এইটার যে ট্যাক্স অ্যামাউন্ট এটা কি দেওয়ার সুযোগ আছে মানে আবার? প্রথম বিষয়টা হলো মানে আপনি আমি, যখন ভূমি জি স্যার। রেজিস্ট্রেশন অফিসে যাবেন, ওই জায়গায় ডিক্লেয়ার ভ্যালুর উপরে তারা অবশ্যই ট্যাক্স কাটবে, ট্যাক্স না কাটার কোনো সুযোগ নেই। এখন দেখা গেলো আপনি এই দলিল মূল্য দেখাইছেন 1 লাখ আর বাস্তবে লেনদেন করছেন 1 কোটি, তাহলে বলা আছে যেটা দলিলের মূল্য আছে সেটাই আপনি মানে গ্রহণযোগ্য মূল্য। কারণ এই প্রত্যেকটা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ভূমির মৌজা ভ্যালু নির্ধারণ করা আছে, এটা ওয়েবসাইটেও পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ের অফিসে ঢুকলে
ওয়েবসাইটে ডিক্লেয়ার দেওয়া থাকে যে কোন এলাকার মৌজা বিলু কত। মৌজা বিলুর চেয়ে কমে ভূমি অফিস কখনই আপনারা রেজিস্ট্রেশন করতে দিবেন। এবং রেজিস্ট্রেশনের সময় কন্ডিশনে আছে ট্যাক্স জমা দিতে হবে। তাহলে ক্রেতা ট্যাক্স জমা দিবেন না, দিবেন হলো বিক্রেতা, কারণ বেনিফিট পেলেন বিক্রেতা। তো আমরা কি করি, প্রায় সময় ক্রেতার কাছ থেকে কাটি, বা ক্রেতারা বলে যে আপনি জমা দেন। তাহলে এখন আপনি যদি অতিরিক্ত কিছু দিয়ে থাকেন, সেটার দেওয়া তো ডেকোরেশন এক্সপেন্সেস, লেবার ডেভেলপমেন্ট এক্সপেন্স, এইসব ভালো, ওইগুলোর উপর আবার এই এসি টেসি প্রযোজ্য এগুলো কর যদি উৎসে থাকে দিবে। তারপরে দেন এসি সঞ্চয়পত্র। স্যার বলতে চাচ্ছিলাম হলো এসি পারচেজ বা ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো পারচেজের ক্ষেত্রে কোনো ট্যাক্স বা ভ্যাট এগুলো ডিডাক্ট না করে ডিরেক্টলি মানে একদম লোকাল ভেন্ডর থেকে যে পারচেজ করে স্যার, এইটার ক্ষেত্রে স্যার মানে কি কি করতে হয়, মানে কি আইনে করবো? লোকাল ভেন্ডর বলে কিছু নাই। আইনে বলা আছে পণ্য বা সেবার ধরন। বলছে আপনি যদি একদম ওই যে ফুটপাত থেকেও কিনে আনেন, ফুটপাত থেকে কিনলেও আপনি অ্যাকাউন্টসে যদি শো করেন, ওই টাকার উপরে প্রযোজ্য উৎস কর আপনি নিজে জমা দেবেন। বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। তারপরে দেন সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা। তাহলে এখানটা বলা আছে যে কোনো স্বাভাবিক ব্যক্তি। আর এই যে আইনের ধারা 30-এ উল্লেখিত আয়ের খাতসমূহ, এখানে লাগছে এই আইনের অংশ 7-এর অন্তর্ভুক্ত সকল ধারা। তাহলে দেখেন এখানে একটা ক্লেমজি কথাবার্তা বলছে, এটা ধর্তব্য না, ধর্তব্য হলো এই অংশ। তাহলে এই আইনের দ্বারা 166-2, 166-2-তে বলা আছে যাদের জন্য রিটার্ন ফিল আপ করা বাধ্যতামূলক না, তারা যদি ব্যাংকে টাকা জমা রেখে ইন্টারেস্ট পায়, তাহলে সেই ক্ষেত্রে সেই ইন্টারেস্ট হলো উৎসে কর্তৃত ফাইনাল ট্যাক্স। তাহলে এই ছয়টা খেয়াল রাখতে হবে। ছয়টার মধ্যে আমরা কিভাবে খেয়াল রাখবো? একটা হলো সঞ্চয়পত্র, আর একটা হলো ক্যাপিটাল গেইন ফ্রম ল্যান্ড, ক্যাশ ইনসেন্টিভ, আর মোটর কার। Yes. Not so. তাহলে এখন এই অংশটার যদি আমরা উদাহরণ দেখতে যাই, উদাহরণ না দেখলে ক্লিয়ার হবে না। তাহলে নির্দেশিকা আমরা যাই আস্তে আস্তে। নির্দেশিকার 4র্থ অধ্যায় আসেন, 4র্থ। আপনারা একটু লিখে রাখেন যে ন্যূনতম কর বুঝতে গেলে আয়কর নির্দেশিকার 4র্থ অধ্যায়। লেখছেন মোট আয়ের উপরে আরোপযোগ্য আয়কর। তাহলে প্রথমে লেখছে কি দেন, প্রথমে সকল খাতের আয়গুলো যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে। তাহলে 7টা খাত একটার পর একটা আমরা বসাবো, যেটা আমরা রিটার্নের দেখছি যে 7টা খাত ধারাবাহিকভাবে বসালাম। তারপরে বলা আছে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এরূপ আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হলো। তার মানে 7টা খাত, 7টা খাতে একটার পর একটা আমরা বসাবো। তার হচ্ছে তবে কর নির্ধারণের জন্য মোট আয়কে আবশ্যিকভাবে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে একটা হলো নিয়মিত উৎসের আয়, অর্থাৎ এটি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নয়, বা চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এরূপ আয় নয়। তাহলে এই 7টা খাতের মধ্যে 4টা খাত হলো ন্যূনতম, সরি রেগুলার, ওই জায়গায় উৎসে কর কর্তন করলেও ওটা নিয়ে আপনার আমার পাজল হওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয়, আর একটা হলো চূড়ান্ত কর প্রযোজ্য হয় এরূপ আয়। তাহলে আপনার 7টা খাত একটার পর একটা বসাবেন, কিন্তু কর কম্পিটিশন করার সময় আপনি এই 3 ভাগে ভাগ করতে হবে। একটা হলো নিয়মিত উৎসের আয়,
একটা ন্যূনতম করের রায় আর একটা চূড়ান্ত কর প্রযোজ্য হয় এর উপায়। তাহলে যেটা চূড়ান্ত কর দেয় সেটা আবার ন্যূনতম করের মধ্যে পড়ে, কারণ এই ক্ষেত্রে উৎস কর্তন আছে, এই ক্ষেত্রেও উচ্চ কর্তন আছে। হ্যাঁ, এই যেটা বলছেন নিচের টেবিল দেখেন, এই চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় কোথায়, এই নিচের টেবিল এখানে বলা আছে কোন কোন ক্ষেত্রে উৎসে কর কর্তন করলে সেটা অবশ্যই ন্যূনতম কর। আর চূড়ান্ত কর অলরেডি আমরা দেখছি, এখানে চারটার পরে আরো দুইটা ইয়াতে নিয়ে আসছে, আইনে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তার মানে পরিপত্রের পরে কিছু চেঞ্জ আসছে। তারপর কি বলা আছে দেখেন, বলছে ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎসের আয় থাকে। তাহলে নিয়মিত উৎসের উপরে বলছে নিয়মিত হারে পরিগণনা। তারপর বলছে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হবে। উৎসে কত কাটছে সেটা আপনার দেখার দরকার নেই, আপনি এটারে রেগুলার রেটের ইনকাম ধরে ওই জায়গায় রেগুলার রেট অ্যাপ্লাই করবেন। এরপর অংশটা লেখছে কি দেখেন, যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উক্ত আয়ের উপর প্রদান ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদত্ত হবে। মনে করেন ব্যাংকের থেকে আপনি ইন্টারেস্ট পাইছেন, আমরা জানি ব্যাংক থেকে ইন্টারেস্ট আমাদের হাতে আসার আগে 10% কর কাটে। তাহলে 10% অথবা ম্যাক্সিমাম কি হয়, আমার যদি ইটিন না থাকে অথবা গত বছরের পিএসআর না থাকে, ব্যাংক দেখবেন প্রতি বছর আপনার কাছে কল করে যে ভাই গত বছর রিটার্ন জমা দিচ্ছেন কিনা কপি দাও। বিশেষ করে এফডিআর আর সঞ্চয়পত্র থাকলে, ডিপিএস থাকলে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এগুলি সাধারণত চায় না, একবার ইটিন দিয়ে দিলে তারা 15% কাটে না। তাহলে উৎসে কাটলো 10%, এখন আপনার ইন্টারেস্ট আসছে 25 লাখ, তাহলে 25 লাখ আসলেও 10% কাটবে, 1 কোটি টাকা ইন্টারেস্ট আসলেও 10% কাটবে। তাহলে আমরা জানি আমার ইনকাম 18 লাখ ক্রস করলেই আমার 20% হারে স্ল্যাবে পড়া লাগে। তাহলে 10% হলে আমার কত, প্রথম 3.5, এরপরে 1, এরপরে 3, 7.5 লাখ টাকা ইনকাম হইলে আমার 10% স্ল্যাবে যায়। তাহলে আপনার 1 কোটি টাকা ব্যাংক ইন্টারেস্ট কাটছে 10%, তাহলে আপনি জানেন যে আপনি 30% স্ল্যাবে বা 25% স্ল্যাবে পড়বেন। তাহলে উৎসে যা কাটছে এটা ন্যূনতম, তার মানে আপনার তার চেয়েও বেশি কর হবে। তাহলে আপনার যদি অন্য কোনো ইনকাম না থাকে শুধু ব্যাংক ইন্টারেস্ট, তাহলে 1 কোটির আপনার স্ল্যাবে ফালালে দেখবেন 25% স্ল্যাবে পড়ে। তাহলে উৎসে কাটছে 10%, তার মানে 10% যা কাটছে এটা ন্যূনতম, আর অতিরিক্ত আরো দেওয়া লাগবে। এই কারণে নম্বর ধারাটা বলা আছে। তারপরে দেন বলা আছে উক্ত করদাতার কর দায় হইবে ক্ষয়ের অধীন নির্ধারিত কর এবং ক্রয়ের অধীন নিয়মিত করের সমষ্টি। তাহলে নিয়মিত উৎসের যা কর আর যেটা ন্যূনতম করের অধিভুক্ত উৎস, তাহলে এই খাত আছে মনে করেন 4টা আর এই খাত আছে 3টা, তার মানে 7টা খাতের যোগফলই হবে, মানে 7টা খাতের যে কর সেই কর হইলো টোটাল কর। এরপর বলেছে উক্তরূপে নির্ধারিত কর দায়ের সাথে চূড়ান্ত কর যোগ করে গ্রস কর দায় নির্ধারণ করতে হবে। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এই পেজ প্রিন্ট দিয়ে এটা হাইলাইট করে রাখবেন, হাইলাইট। তাহলে আমরা জানি 7টা খাত পর পর বসাবো, 7টা খাতের উপরে কর গণনা হবে। তাহলে ওই কথাটা যদি আমার মাথায় থাকে যে 7টা খাত একটার পর একটা বসায় টোটাল ইনকামের উপর কর, তাহলে এই দুয়ে যেসব পেঁচাল পারছে এই পেঁচালে আমার যাওয়ারই দরকার নেই, আপনার নিয়মিত হার ধরে যা কর আসে তাই বের করলাম। তারপর হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এর উপায়, অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত শেয়ার আয়, চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের বিপরীতে বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করা যাবে। তাহলে আমরা যে গত ক্লাসে একটা অঙ্ক দেখলাম যে মোট আয়ের 0.3% অথবা বিনিয়োগের 15% অথবা 10 লাখ, যা কম তা প্রদেয় কর থেকে বাদ দিতে পারবেন ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে। তাহলে বলা আছে আপনি যখন এই বিনিয়োগ রেয়াত দাবি করবেন তখন মোট আয়ের মধ্যে যদি অব্যাহতি প্রাপ্ত আয় থাকে, রিডিউস রেটেড কর থাকে, আয় থাকে, ব্যক্তি সংঘ বা অংশীদারি ফার্ম থেকে যদি কোনো আয় পান
চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এইরূপ কোনো আয় যদি থাকে, তাহলে এই মোট আয় থেকে এই ধরনের আয়গুলি বাদ দিয়ে আপনি যে আয় থাকবে সেই এর উপরে 3% হিসাব করুন। তারপরে বলা আছে ফার্ম বা ব্যক্তি সংঘের আয়ের বিপরীতে কর রেয়াত দাবির পরে বিনিয়োগযোগ্য কর রেয়াত দাবি করতে পারবে। তাহলে আপনার ব্যক্তি সংঘের থেকে আয় থাকে, ফরেন ইনকামও আছে, প্লাস ইনভেস্টমেন্টও আছে। তাহলে সেই ক্ষেত্রে বলা আছে প্রথমে আপনি পার্টনারশিপ ফার্ম থেকে আয়ের বিপরীতে গড় হারে রিবেট নিবেন, তারপর দেশের বাইরে থেকে ইনকাম আসলে সেটা বাদ দিবেন, মানে ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট। এরপরে যা অ্যামাউন্ট থাকবে সেটা থেকে বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দিবেন। তার মানে আগের অংশগুলি ইস্যুর করবেন আগে। প্রথম ক্লাসে আপনাদের একটা ফরম্যাট দেওয়া হয়েছিল ট্যাক্স কম্পিটিশনের, ওই জায়গায় এই কথাগুলি ওই ছকে বলা আছে। কেউ যদি ওই ফরম্যাটটা না পেয়ে থাকেন আবার নিয়ে নিবেন। এরপরে বলা আছে যে ক্ষেত্রে কোনো কর বর্ষে পরিগণিত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হতে অধিক হয়, সেই ক্ষেত্রে উক্ত কর বর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে। তাহলে আপনারা সংক্ষেপে যেটা করবেন যে 7 খাতের ইনকাম, ইনকাম থেকে ফার্মের ইনকামের বিপরীতে কর রেয়াত, বিদেশ থেকে ইনকাম আসলে তার বিভিন্ন কর রেয়াত, তারপরে বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দিলাম। তাহলে বাদ দেওয়ার পরে যে পরিমাণ কর আসলো সেই কর যদি উৎসে যা কাটা হয়েছে তার চেয়ে বেশি হয় তাহলে অতিরিক্ত টাকা দিবা। আর যদি না হয় তাহলে এই নিয়মিত কর ক্যারি ফরওয়ার্ড করবেন। এখন যদি দেখা যায় ফাইনাল ট্যাক্স এই দুই ট্যাক্সের চেয়ে বেশি, তাহলে ফাইনাল যেটা সেটা দিয়ে দিচ্ছেন। তাহলে ফাইনাল যেটা এটা তো ফাইনালি দিলেন। এই ফাইনাল ট্যাক্স ছাড়া বাকি যে সকল উৎস আছে সেইগুলোর মধ্যে আবার যেটা ন্যূনতম সেটা ন্যূনতম বা রেগুলার যেটা বেশি সেটা প্রদান করবে। মানে এটা বেশ কয়েকবার পড়তে হবে, পড়লে বুঝবেন। তারপরে বলা আছে ন্যূনতম কর কোথায় কোথায় প্রযোজ্য হয়। এখন আসেন দুইটা অঙ্ক আছে 13 নম্বর আর 14 নম্বর উদাহরণ। আগে আমরা উদাহরণটা দেখি। এখানে বলেছে কৃষি হইতে আয়। কৃষি হইতে আয় কিভাবে গণনা হয় ওটা আমরা পরে দেখবো। আমরা খালি আজকে দেখবো যে ন্যূনতম করের আওতায় এই 7টা খাতের মধ্যে কোনটা কোনটা ন্যূনতম করের আওতায়। তাহলে দেখেন কৃষি হইতে আয় বলা ছিল 5 লাখ, তার অন্য কোনো আয় নাই। আয় না থাকলে বলা আছে 5 লাখ পর্যন্ত এক্সেমটেড, শুধু যদি কৃষি থেকে আয় থাকে। আর ব্যাংক সুদের বাইরে যদি অন্য আয় না থাকে। তাহলে আমরা এই গত ক্লাসে যে অঙ্কটা দেখছি ওটা তো আগে যাই। এই জায়গাটা খেয়াল করেন, চাকরি, ভাড়া ও কৃষি, আমরা 7টা খাত পাইছি না? তো 7টা খাত যদি আমরা ধারাবাহিকভাবে চিন্তা করি,
তাহলে 60টা খাতের মধ্যে মানে ন্যূনতম কর প্রযোজ্য না এরকম খাত হলো এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার। তারপরে এই জায়গাটা খেয়াল করেন, আলোচনা যা বলছে যে নিয়মিত উৎসের আয়, ন্যূনতম প্রযোজ্য কর আয়, দুইটার কিন্তু সমষ্টি, মানে প্রত্যেকটা খাত আলাদা আলাদা করে এক যোগফল বের করছে। তারপর যেন লভ্যাংশ, ব্যাংক সুদ, এগুলো বলা আছে যে ন্যূনতম করের আওতায়। তারপরে কিন্তু এগুলি রেগুলার রেটে ইনকাম বের করছে, এই ইনকাম গুলোর উপর রেগুলার রেটে ট্যাক্স বের করা আছে। তাহলে দেখেন ন্যূনতম করের আওতায় কি আছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট হইলে ওই জায়গাটা, ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো হলো ন্যূনতম করের আওতায়। এই খ নম্বর অঙ্কটাও দেখবেন, আমরা গতকাল ক পর্যন্ত দেখছি, খ নম্বর দেখলে বাকি অংশ আরো ক্লিয়ার হবে। এখন আসলে আমরা ইয়েটা দেখি, এগ্রিকালচার ইনকাম। কৃষি ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে বলা আছে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট আয়, সংশ্লিষ্ট মানে আয়টা হয়তো কৃষি খাত থেকে। এখন এক্সেপশন হলো যদি কারোর চা, রাবার, ইক্ষু, তামাক এইগুলোর ইনকাম থাকে, তাহলে বলা আছে ওই ইনকামের 40% হবে ব্যবসা খাত আর 60% হবে কৃষি। এখন কোনো ব্যক্তি যদি ম্যানুয়াল প্রসেসের পাশাপাশি মেকানিক্যাল প্রসেস চালায়, ঠিক আছে, তাহলে 100% হবে ব্যবসা হইতে হয়। মনে করেন কেউ আখ মারাই করার পর এটা চিনি কলে সরাসরি সাপ্লাই দেয়, ঠিক আছে, মানে সেক্ষেত্রে মেকানিক্যাল প্রসেস চালানোর কারণে 100% হবে কৃষি ইনকাম না, 100% হবে আপনার ব্যবসা খাতের ইনকাম। তারপর দেন আর কিছু জিনিস বলা আছে, আপনি পোলট্রি, ফ্রগ ফার্মিং, ফিশারিজ এইসব থাকলে সেই ইনকামটা কৃষিকাজে আসবে। এখন দেন বিশেষ কৃষি আয়, মানে সরাসরি চাষাবাদের মধ্যে ইনক্লুড করা যাচ্ছে না, এরকম বিষয়গুলো হলো কৃষিকাজে। এটা বলা আছে কৃষিকাজে ব্যবহারের জন্য কোনো পরিসম্পদ যদি আপনি বিক্রি করেন, তাহলে বিক্রি করা অর্জন মূল্য মানে যেই মূল্যে এই অ্যাসেটটা কিনছিলেন বা পশু পাখিটা কিনছিলেন, ওটা যখন বিক্রি করছেন বিক্রয় মূল্য বেশি হইলে সেই মূল্যটা বলা হচ্ছে মূলধনী আয়। তাহলে যেই
মেশিনারিজ অথবা পশু আপনি ব্যবসায় খাটাইলেন বা কৃষিকাজে খাটাইলেন, তাহলে খাটাইলে এটার একটা ফিয়ার অ্যান্ড টিয়ার হয়, মানে প্রতি বছরে কিছু অপচয় হইলো, অপচয় হওয়ার কারণে এটার একটা ডিপ্রিসিয়েটেড ভ্যালু আসে বা রিটেন ডাউন ভ্যালু। তাহলে আপনি যেই মূল্যে বিক্রি করলেন আর যেই মূল্যে কিনলেন আর বুক ভ্যালু যা আছে, তাহলে অ্যাসেটটা কিনছিলেন 5 লাখে, বিক্রি করছেন 10 লাখে। যখন বিক্রি করছেন তখন বই মূল্য ছিল 8 লাখ, সরি, বিক্রি করছেন 10 লাখে, ক্রয় মূল্য ছিল 8 লাখ। তাহলে 8 লাখ আর 10 লাখের ডিফারেন্স হলো 2 লাখ। এই 2 লাখ হলো আপনার ক্যাপিটাল অ্যাসেট, সরি ক্যাপিটাল গেইন। আর যখন বিক্রি করছেন এটা ডিপ্রিসিয়েটেড ভ্যালু ছিল 4 লাখ। তাহলে টোটাল গেইন আসতেছে 10 লাখ আর 4 লাখের ডিফারেন্স 6 লাখ। এই 6 লাখের মধ্যে 2 লাখ ক্যাপিটাল গেইন আর বাকি 4 লাখ হলো এই যে কৃষি খাতের আয়। এই একই উদাহরণ হলো যদি এটার ইন্স্যুরেন্স করা থাকে। এখন বলছে কৃষি খাতের আয় থেকে কি কি জিনিস বাদ দিতে পারবেন, এখানে স্পেশাল কোনো নিষেধাজ্ঞা নাই যে কত কমাতে পারবেন বা বাড়াইতে পারবেন। খালি বলা আছে যদি প্রপার বুকস অফ অ্যাকাউন্টস না রাখেন তাহলে বিক্রয় মূল্যের 60% পর্যন্ত আপনি খরচ দেখাইতে পারবেন, তার মানে 40% লাভ থাকবে। এই কারণে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস রাখা যুক্তিযুক্ত। সেই ক্ষেত্রে আপনার লস হলে সেটাও মানবে। কারণ এই যে খরচ আপনি বাদ দিচ্ছেন টোটাল ইনকাম থেকে, 60% অথবা অ্যাকচুয়াল খরচ বাদ দিচ্ছেন, এই বাদ দেওয়ার কাজটা হবে না যদি আপনি ভূমি বা আঙ্গিনা, আদি, বর্গা, ভাগ এই ধরনের ফর্মালিটিসে যান। কারণ এই ধরনের ফর্মালিটিস আপনি জমি দিয়ে দিচ্ছেন, সকল খরচ কিন্তু যারে বর্গা দিচ্ছেন, বর্গা চাষে আপনি যা পাবেন এটা আপনার নেট লাভ। তাহলে নেট লাভের উপরে সরাসরি আপনি ট্যাক্স প্রযোজ্য হবে। কারণ বিয়োজন অনুযোজন অনুমোদনযোগ্য হবে না কখন, তাহলে যে খরচটা আপনি দেখেছেন সেই খরচের উপরে যদি উৎসে কর্তৃত্ব কর না থাকে বা উৎসে কর্তন আপনি না করেন তাহলে এই বিয়োজন অনুমোদনযোগ্য না। আর এই যে 60% প্রয়োগ হবে কখন, এটা বলা আছে যদি নিয়মিত হিসাব রক্ষণ না করেন। উপকর কমিশনার যদি নিজের মতো করে কোনো পদ্ধতি প্রয়োগ করতে না পারে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এখন এই যে কৃষির ক্ষেত্রে বলা আছে যে কৃষি উপাদান বিক্রি করে যে আপনার লাভ, মানে যে বিক্রি মূল্য দেখাবেন সেই বিক্রি মূল্যটা আবার বলা আছে এটা বাজার মূল্য হইতে হবে। আপনি যে মূল্য ডিক্লারেশন দিচ্ছেন সেটা না, বিসিটি যে মূল্য নির্ধারণ করবে। তবে এই দুটার মধ্যে যা বেশি সেটা হবে আপনার কৃষি খাতের ইনকাম। এই কথাগুলি এখানে আরো সংক্ষেপে বলা আছে পরিবর্তে।
কারণ আমরা যদি অঙ্কে আসি, দেখেন শ্রমিকের ডেয়ারি ফার্ম রয়েছে, ডেয়ারি ফার্ম থেকে উনি 10 লাখ টাকা নেট ইনকাম আসছে। আর একটা হচ্ছে ব্যাংক সুদ বাবদ তার আয় হয়েছে 5,50,000। তাহলে ব্যাংক সুদ 5,50,000-এর উপরে 10% হারে কর কাটছে 55,000 টাকা। এখন তার কর দায় পরিগণনা করতে হবে। তাহলে আমরা জানি যে ব্যাংক সুদ, এই ব্যাংক সুদ হলো ন্যূনতম করের খাত, আর কৃষি হলো আপনার নিয়মিত করের হার। তাহলে কৃষি হইতে এখানে বলছে কি, যে ষষ্ঠ তফসিলের 1 নম্বর প্যারার দফা 20-এ আমরা জানছি যে কোনো ব্যক্তির আয়ের একমাত্র উৎস যদি কৃষি হয় এবং ব্যাংক সুদ ব্যতীত তার যদি অন্য কোনো ইনকাম না থাকে, তাহলে তার এক্সাম্পশন হবে, সাধারণ এক্সাম্পশন 3,50,000-এর অতিরিক্ত আর 5 লাখ। তাহলে তার কৃষি হইতে আয় ছিল 5 লাখ, আর আর্থিক পরিসম্পদ হইতে উৎসে 55,000 টাকা কাটলেও 5,50,000 তার গ্রস ইনকাম। তাহলে গ্রস ইনকাম আনলেন মোটা আসলে 10,50,000। এখন এই জায়গাটা খেয়াল করেন, নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য, দুই ধরনের আয় আছে। তাহলে নিয়মিত হলো কৃষি। তাহলে কৃষির থেকে তার কর আসবে কত টাকা? 10,000 টাকা কিভাবে বের হয়েছে একটু হিসাব করেন। তার একমাত্র আয়ের খাত হলো কৃষি আর ব্যাংক ইন্টারেস্ট। তাহলে বলা আছে প্রত্যেকটা খাত আলাদা আলাদা হিসাব করবেন। তাহলে আলাদা যদি হিসাব করি, নিয়মিত আর ন্যূনতম কর, তাহলে বলছে নিয়মিতটার উপরে নিয়মিত রেট হিসাব করবে। তাহলে নিয়মিত রেট হিসাব করলে 3,50,000 পর্যন্ত এক্সাম্পটেড। 3,50,000 এক্সাম্পশন হওয়ার পরে করের রেট কত? আপনাদের মধ্যে কেউ একজন বলেন এই 10,000 টাকা কিভাবে আসছে? কেউ বের করতে পারবেন না? সবাই থামলে কেমন হবে? 5 লাখ টাকা নিয়মিত উৎস, আমরা জানি 3.5 লাখ এক্সাম্পটেড। তাহলে থাকলো আরো 1.5 লাখ। 1.5 লাখের জন্য আমরা প্রথম 1 লাখে জানি 5%। কথা না বললে তো সমস্যা। স্যার, হিসাবটা বুঝছেন কিনা দেখেন। স্যার বুঝতে পারছি স্যার। প্রথম বলা হচ্ছে নিয়মিত আর ন্যূনতম আলাদা করতে হবে। তাহলে নিয়মিত রূপে আপনি নিয়মিত করের হার গণনা করবেন। 5 লাখ তার হলো নিয়মিত উৎসের আয়, 3.5 লাখ কর মুক্ত, তাহলে থাকলো 1.5 লাখ। 1.5 লাখের প্রথম 1 লাখের উপরে 5% হারে 5,000, আর 50%-এর উপরে 10% হারে 5,000, এগুলো তার নিয়মিত কর 10,000। এরপরে বলা আছে নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের উপরে নিয়মিত হারে কর দেয়। তার মানে আছে ন্যূনতম করের হইল আপনি ওটার উপরে নিয়মিত কর কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন দেখেন এখানে এই দুইটা খাত মিলে ছিল তার 10,50,000। তাহলে বলা আছে আপনি নিয়মিত না অনিয়মিত ওটা বলেন। প্রথম নিয়মিত বের করছেন, এরপরে নিয়মিত অনিয়মিত দুইটা মিলাইছেন। মিলাইলে বলছে এই 10,50,000-এর উপরে নিয়মিত হারে কর দেয়। তাহলে এই 7,50,000-এর উপরে যখন আপনি বের করতে যাবেন, প্রথম 3.5 লাখ বাদ, পরের 1 লাখের উপরে 5%, পরের 3, পরের 4, এইভাবে 5, 10 রেট বের করবেন। করলে দেখবেন 75,000। ওরা যেন এটা প্রিন্ট দিয়ে কেউ পাশে লিখেন।
কিভাবে 75,000 আসছে। এরপরে বলতে আছে নিয়মিত আয় এবং ব্যাংক সুদের আয়ের বিপরীতে 63 খ অনুযায়ী কর নিরূপণ। তাহলে কর নিরূপণ করতে গেলে কি হবে? বলা আছে এই দুটার মধ্যে যে ডিফারেন্স, মানে এটা তো পিওরলি নিয়মিত, আর এটা হলো নিয়মিত এবং উচ্চ, এই ন্যূনতম মিলে যা আসছে। তাহলে বলছে এই দুটার মধ্যে যে পার্থক্য, পার্থক্য কত আসছে? 65,000। বলছে এই 65,000ই হইলো ব্যাংক লোনের এগেনস্টে নিয়মিত কর, সরি ব্যাংক ইন্টারেস্টের এগেনস্টে নিয়মিত কর। দেন এই কথাটা বলা আছে ব্যাংক সুদের বিপরীতে উচ্চে কর্তৃত করের পরিমাণ 55,000 টাকা। তাই ধারা 163(4) খ অনুযায়ী কৃষি হইতে আয়ের উপর নিয়মিত কর দায় এবং ব্যাংক সুদ আয়ের উপরে ন্যূনতম কর দায়ের প্রেক্ষিতে করদাতার কর দায় হবে। তাহলে নিয়মিত কর প্লাস ন্যূনতম কর, এই দুটোর সমষ্টি। ক্লিয়ার আছে কিনা দেখেন। মানে প্রথম বলছে না নিয়মিত আয়ের উপরে নিয়মিত রেটে যে কর, সেই কর প্লাস হলো ন্যূনতম কর, এই দুইটা মিলাই হলো তার প্রদেয় কর। এরপরটা বলা আছে কি, দুইটা যোগ করলে হইতেছে 65, আর এখানে আসছে আমার 75। তাহলে বলা ছিল কি যে যা অধিক তাই দিবেন। খেয়াল করেন, কোম্পানির অ্যাসেসমেন্ট করার সময় কিন্তু এই জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে নিয়মিত উৎস বের করলেন, ন্যূনতম করেরটা বের করলেন। তাহলে নিয়মিতের উপরে নিয়মিত রেট ফাললে কি হবে? আর নিয়মিত ন্যূনতম, মানে 7টা খাত বা 6টা খাত বা 5টা খাত থাকে, রেগুলার রেটে ফেলাইলে কি হয়? তাহলে বের হইলো। তাহলে এখন বলা আছে যে উৎসে আপনি যা কাটছে এটা ন্যূনতম, তাহলে 55,000 কাটছে, আর রেগুলার রেটের উপর আসছে 10, এই 65 হলো আপনার নিয়মিত প্লাস উৎসে যা কাটছে। তাহলে বলছে উৎসে যা কাটছে রেগুলার রেটের কর যদি তার চেয়ে বেশি হয় তাহলে অতিরিক্তটা দেওয়া লাগবে। তাহলে আমরা জানি 75, দুটা মিলে আসছে 75, আর উৎসে যা কাটছে ওই অনুযায়ী আসে 65, তাহলে আমার 75 দেওয়া লাগবে। এরপর একটা আবার আসেন, তার আরো একটা খাত আছে, এটা হলো বিবিধ মালের ব্যবসা। আবার বলছে একই বছর তিনি 1 লাখ টাকার একটি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, সেই ক্ষেত্রে কর দায় কি হবে? তাহলে আমরা কিন্তু এই শীটে অলরেডি 7টা খাতের মধ্যে 3 আর 1, 4টা পাইছি। এখন এই উদাহরণ থেকে আরেকটা খাত আমরা পাবো। তাহলে এখন কৃষি হইতে আয়, এখন বলা আছে তার যেহেতু কৃষি আয়ের সাথে ইন্টারেস্টের বাইরেও ইনকাম আছে, এই কারণে এই 5 লাখ টাকার যে কর মুক্তির বেনিফিট এটা উনি পাবেন না। তাহলে তার কৃষি হইতে আয় থাকলো 10 লাখ, ব্যাংক সুদ পাইছে 5,50,000, ব্যবসা হইতে আসছে 2 লাখ। এখন কর পরিগণনা করার সময় আবার একইভাবে নিয়মিত কর, মানে কোন কোন উৎস নিয়মিত। তাহলে কৃষি আমরা জানছি নিয়মিত উৎস, এখন আমরা ব্যবসাও জানতেছি নিয়মিত উৎস। তাহলে নিয়মিত আয়ের উপরে নিয়মিত করের দায়, কৃষি আর ব্যবসা দুইটাই হলো নিয়মিত করের রেট। তাহলে দেখেন বিজনেস ইনকাম, বিজনেস ইনকাম হলো রেগুলার সোর্স। তাহলে 12 লাখের উপরে করের রেট রেট হলো 97,500, ওটা স্ল্যাবে ফেললে এটাই আসবে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর। তারপর হচ্ছে নিয়মিত এবং ন্যূনতম কর, তার মানে এই 12 লাখ আর সুদ তিনটা মিলে নিয়মিত কর কত আসে? আর 163(4) ধারা অনুযায়ী এখানে আসছে 2 লাখ, আর এখানে আসছে 1,52,500। 1,52,500 কিভাবে আসছে দেখেন, উচ্ছে যা কাটছে আর রেগুলার,
তাহলে ব্যাংক সুদ, সরি, ব্যাংক সুদের উপর 55,000 কাটছে, আর 97,500 আসছিল তার কৃষি খাত এবং ব্যবসা খাতের ইনকামের উপরে। তাহলে 1,52,500, 1,52,500 আসছিল উৎসে করের ভিত্তিতে। আর আপনার সবগুলি খাতের উপরে যদি নিয়মিত র্যাট অ্যাপ্লাই করি তাহলে আসছে 2 লাখ। তাহলে তার প্রদেয় কর হবে 2 লাখ। এখন 2 লাখ থেকে আপনি কি বাদ দিবেন? এই 3%, মোট আয়ের 3%। তার বিনিয়োগ ছিল 10 লাখ, তার উপরে 15%। তাহলে যা কম এই 15,000 বাদ দিলেন, বাদ দেওয়ার পরে 1,85,000 আসলো তার রেয়াত পরবর্তী কর। এখন এই যে ব্যাংক থেকে তার 55,000 কাটছে, এটা বাদ দিলে আসে 1,30,000। তাহলে রিটার্ন দাখিলের সময় উনি 1,30,000 জমা দিলেন। তাহলে আমরা 7টা খাতের মধ্যে 5টা খাত পাইলাম। 5টা খাতের মধ্যে 4টে হলো নিয়মিত, একটা পাইছে ন্যূনতম করের আওতায়। তাহলে বাদ থাকলো আরো ক্যাপিটাল গেইন আর আদার ইনকাম। তাহলে ক্যাপিটাল গেইন আমরা কিন্তু জানি, ক্যাপিটাল গেইন হলে সেটা হলো ফাইনাল ট্যাক্সের আন্ডারে। আর আদার ইনকাম সেটা হল ন্যূনতম করের আওতায়। কারণ আদার ইনকামে যেগুলো আছে, যে অংশগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন উচ্চ কর কর্তন প্রযোজ্য। কৃষি খাতের আইন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? কৃষি খাতের আইনে বা বাড়ি ভাড়া এই জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আবার এই প্রশ্নে বলছে যে বাড়ি ভাড়া ইনকাম, ওটা তো বলছে আগের বছরের পরিপত্রে একটা অঙ্ক দেওয়া আছে, ওটা দেখতে। আর কৃষি মেইন অংশটা আমরা আলোচনা করলাম, এর মধ্যে কোনো বিষয় নিয়ে আর আলোচনার দরকার আছে কিনা?
এখানে দেখেন এই যে পরিশিষ্ট 28, উৎসে কর কর্তন বা সংগ্রহের নিমিত্তে বিভিন্ন হার সারণী। এই যে উৎসে করের যে পরিশিষ্ট দেওয়া আছে পরিপত্রে 28 নম্বর, এখানে এই যে যত খাত থেকে উৎসে কর কর্তন প্রযোজ্য, এখানে দেখেন কি কি জিনিস বলা আছে, কোন রেটে কাটবেন এবং যে রেটে কাটলেন এটা কি ন্যূনতম করের আওতায় কিনা। তাহলে প্রথমে বলা আছে উৎসের নাম, যে উৎস থেকে আপনি কর কাটতে হবে। কত নম্বর ধারায় বলা আছে কে ডিডাকশন করবে, কোন রেটে কাটবে এবং যা কাটলো সেটা ন্যূনতম কিনা। তাহলে আমরা যে এতক্ষণ যা দেখলাম যে চাকরি হয়তো এটা ন্যূনতম না, তার মানে এটা নিয়মিত হার। তাহলে দেন এই চাকরি, পরেরটাও চাকরি, সংসদের সম্মান, এটাও চাকরি। তারপরে দেখেন অংশগ্রহণ তহবিল কন্টাল তহবিল, এখান থেকে যা কাটবে এটার বলা আছে 10%, এটা হচ্ছে ন্যূনতম করার আওতায়। তারপরে একজন যে কোশ্চেন করছিলেন যে বিভিন্ন জায়গা থেকে সরবরাহ আসলে, ভ্যাট আইন এটারে বলা হয় প্রক্রুরমেন্ট প্রোভাইডার, আর আমরা ইঞ্জিনিয়ার বলি প্রক্রুরমেন্ট প্রোভাইডারের সাপ্লায়ার। তাহলে সাপ্লায়ার হলো সেই ব্যক্তি যে ভ্যাট আইনের আওতায় সার্ভিস কোড 37-এর মধ্যে রেজিস্ট্রেশন নেওয়া, মানে তার বিনে সার্ভিস কোডটা উল্লেখে থাকবে 37। প্রক্রুরমেন্ট প্রোভাইডার মানে হলো সে আপনার কাছ থেকে অর্ডার পাবে। অর্ডার চুক্তিবদ্ধ হইতে পারে, লিখিত হইতে পারে, ইভেন মৌখিক হইতে পারে, অথবা অন্যবিধ যেটা বললেন যে আপনি ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছেন। তাহলে যে অ্যাঙ্গেলে কিনেন সে আপনার যোগানদার বা সাপ্লায়ার। তাহলে যোগানদার নিজে কখনো মাল স্টক করে না, সে অন্যের কাছ থেকে অর্ডার পায়, ওই অর্ডার অনুযায়ী মাল সাপ্লাই দেয়। তার বিক্রয়ের জন্য কোনো নিজস্ব স্টোর থাকে না। তার মানে সে মাল বিক্রয় করার জন্য টেম্পোরারি আইনা মাল স্টোরে রাখতে পারে, কিন্তু ওই জায়গাতে সরাসরি কোনো বিক্রয়ের সুযোগ নাই। কারণ এই যে 89, এটাও বলা আছে ন্যূনতম করার আওতায়। তাহলে ঠিকাদার হইলে বা মাল কিনলে, এটা আবার বলছে উৎসে করার বিধিমালা 2024 দেখতে, ওই জায়গায় বলা আছে ঠিকাদারের উপরে কত পার্সেন্ট হারে কর কাটবে। তারপর সেবার ক্ষেত্র, এটা এই জায়গায় উল্লেখ নাই, আইনে উল্লেখ নাই, এটা বলা আছে বিধিমালা। তো উৎসে করের বিধিমালা 2024 আমাদের হাতে থাকতে হবে, থাকলে আমরা বুঝবো কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্স কাটে। তাহলে না এর মধ্যে আছে কি কি দেখেন, মানে যেগুলি উৎসে করতেন এবং ন্যূনতম কর, এই না গুলি আপনি মনে রাখবেন, এই গুলি আপনার মনে রাখার দরকার নাই। এই যে দেখেন মাঝখানে মাঝখানে বলা আছে চূড়ান্ত, কোনটা চূড়ান্ত এই জায়গায় বলা আছে। এই যে বলছিলাম যে ন্যূনতম করার আওতায় লভ্যাংশ, তো লভ্যাংশ কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তারপরে লটারি, তাহলে লটারি হলো আদার ইনকাম। এই জিনিসটা যখন আপনি এই প্রতি বছর পরিপত্র যখন দেখবেন, প্রতি বছরে কিছু না কিছু চেঞ্জ আসে। তাহলে এই চেঞ্জ আপনার আবার কাজ হবে 5 বছরের ডাটা পাশাপাশি রাখা। তাহলে আপনারা যদি এক্সেল শিটে কনভার্ট করে নেন, অথবা এখান থেকে না পারলে আপনি এনবিআর এর
তাহলে আমরা যে 2024-এর উৎস করের বিধিমালা দেখলাম, এই বিধিমালায়ও ফরম্যাটটা দেওয়া আছে। তাহলে ফরম্যাটে কি আছে এটা আপনার দেখলে বুঝবেন। যারা আপনাদের কোম্পানির তরফ থেকে উৎস করের রিটার্ন জমা দেন প্রতি 3 মাস পর পর, তো দেওয়ার সময় দেখেন এখানে বলা আছে কি উৎস কর্তৃক করের উৎস পরিমাণ, এখানে বলা আছে উৎস। তাহলে ওই যে পরিপত্রে যা দেখলেন ওই উৎসগুলো এখানে আছে, কোন ধারা সেটা বলা আছে। যাদের হতে উৎস কর কর্তৃত্ব হয়েছে তাদের সংখ্যা, সবার নাম দিতে হবে না, সংখ্যা। তাহলে চাকরি হইতে আয়, এখানে বলছে সংযুক্ত তফসিল গ, এই 86 ধারার অধীনে আপনি কয়জনের কাছ থেকে উৎস কর কর্তন করছেন কর্মচারী, তাদের সংখ্যা লাগবে। ড্যাশ মাসে উৎস কর্তৃত্ব করার পরিমাণ, তাহলে চলমান মাস নভেম্বর, এই নভেম্বর মাসে কত টাকা কাটছেন। আর একটা হচ্ছে মাস পর্যন্ত উৎস কর্তৃত্ব পরিমাণ, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হলো জুলাই থেকে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কিউমুলেটিভ কত টাকা কাটছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি গড় হারে কাটবেন। তাহলে এত জন এত টাকা এই মাসে কাটছি, 5 মাসের টোটাল কত কাটছে। এখন সংযুক্ত গ, এই গ এর মধ্যে থাকতে হবে প্রত্যেকের নাম, ডেজিগনেশন, গ্রস স্যালারি কত, কত টাকা ট্যাক্স কাটছেন, কত টাকা জমা দিচ্ছেন, কোন চালানে জমা দিচ্ছেন। তাহলে এই যে এরকম 4টা রিটার্ন আপনি 4 মাসে জমা দিলেন, এই 4টার যোগফল যখন বের করবেন তখন কিন্তু আপনি পাইবেন টোটাল কত টাকা কর কর্তন করছেন। আর 4টা যোগ করা লাগবে না, আপনার সর্বশেষ কোয়ার্টারে যেটা জমা দেবেন এই কলাম দেখতে বোঝা যাবে চাকরি থেকে কত টাকা কাটছেন, সরবরাহকারীর কাছ থেকে কত টাকা কাটছেন, বিজ্ঞাপন দিতে কত টাকা কাটছেন, কমিশনের থেকে কত টাকা কাটছেন, এলসির বিপরীতে কত টাকা। তাহলে আপনার এই যে এখানে দেখেন কতগুলো খাত আছে, 35টা। এটার আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন, এই যে এখানে ব্লক করে কন্ট্রোল C দিয়ে এক্সেল শিটে নিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি দেখবেন যে এই 35টার মধ্যে আপনার কোম্পানির হিসাবের সাথে রিলেশন আছে 10টা। ঠিক আছে, তাহলে বাকি 25টা আপনি ফালাই দেন। এই 10টার এক্সেল শিটে এই পাশে লিখবেন এই যে রেট, রেটের 5টা ঘর করবেন, এই ধারার পরে 5টা ঘর করবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, 23-24, 22-23, এরকম 5 মাস পাশাপাশি রাখবেন। এটা রেখে আপনার রেটটা বসায় রাখবেন। তাহলে যে বছর অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেছে, আপনার ফাইল মামলায় পড়ছে, আপনি তখন এই এক্সেল শিট থেকে বুঝবেন যে ওই বছরে কি ঘটনা ঘটছে। আবার প্রতি বছরে যে রিটার্ন জমা দিচ্ছেন এই রিটার্ন আপনার অডিট ডিপার্টমেন্টে থাকবে, সরি ট্যাক্সেশন ডিপার্টমেন্টে। এবং দেখেন এই যে বলা আছে যে উৎসে কর পরিশোধের বিবরণ, এই যে কত টাকা কর করতে পারছেন, কত জমা দিচ্ছেন ঘাটতি বা বাড়তি থাকলে, এবং কোন চালানে জমা দিচ্ছেন, প্রত্যেকটা রিটার্নের সাথে এই জিনিস থাকবে। তাহলে এই ফাইল যখন আপনার পার্মানেন্ট ফাইলে সুন্দর করে রাখবেন, রাখলে কিন্তু আপনি বুঝবেন যে কি করতে হবে। দেখেন 89, সরি 90 কিন্তু এখানে আবার খাত ওয়াইজ উল্লেখ করা আছে। তাহলে ওদিক থেকে 10টা আসলো। আর এই যে সেবা, আপনি অডিটিং সেবা নিচ্ছেন, ক্যাটারিং সার্ভিস নিচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন, আপনার এই ট্রেনিং ফি দিয়েছেন, ক্রেডিট ট্রেডিং এজেন্সির ফি দিয়েছেন, মোটর গ্রেস। তাহলে এই 18টার মধ্যে যেটা কাজে লাগবে সেটা রাখবেন। তাহলে ওদিকে 10টা আসলো, এখানে আর একটা টেমপ্লেট আসলো, আর এদিকে আরো কিছু থাকলো। এই সব মিলে আপনি একটা আলাদা এক্সেল শিট করবেন, ওই এক্সেল শিটে আপনি সব মেনটেন করবেন। তাহলে আপনার আর জটিলতায় পড়া লাগবে না। আর এই যে 7টা খাতের মধ্যে কোনটা রেগুলার কোনটা ইরেগুলার বা ন্যূনতম করার আওতায়, এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব আপনাদের। এখানেও বলা আছে চূড়ান্ত কোনটা কোনটা, ঠিক আছে। এটা মেনটেন করলে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন। আর অঙ্ক আরো ভালো বোঝার জন্য এই যে পরিপত্রে, পরিপত্রে 28 নম্বর প্যারা দেখালাম, আর 163 আন্ডারে দেখেন 3টা প্রবলেম দেওয়া আছে। এই উদাহরণটা আমরা দেখি।
কোন একটা কোম্পানি, তারপর আছে কর পূর্ববর্তী নিটায়, মানে আর্নিং বিফোর ট্যাক্স 10 লাখ টাকা। এই কোম্পানি কোথাও মাল সরবরাহ করছে, সরবরাহ রেঞ্জটা তার কাছ থেকে 29 লাখ, সরি 2,90,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে। এই 24-25 তার হলো আয় বছর। এই আয় বছরে গ্রস প্রাপ্তির পরিমাণ ছিল 6 কোটি। ওই সালে কোম্পানির জন্য প্রযোজ্য কর হার 25%। এখন বলছে এই উদাহরণ দিয়ে বুঝাইছে যে 26 সালে তার ইবিআইটি ছিল 30 লাখ। ওই বছর সে যে সরবরাহ করছে, সরবরাহ ট্যাক্স কাটছে 3,60,000। ওই বছর তার গ্রস প্রাপ্তি ছিল 6,50,00,000। করের হার ছিল ওই বছর 27.5। তাহলে 24-25-এ কি ছিল? 24-25-এর ভিত্তিতে আমি উৎসে কর এই জায়গায় সমন্বয় করতে পারবো কিনা এটা বোঝানোর জন্য পরের বছরের আবার একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে আসেন 25 কয় বছরে, প্রথম কর বছরে কি হয়েছে? সে যে সাপ্লাই দিছে মাল, এই সাপ্লাই থেকে কর কাটছে। তাহলে 89-এ আমরা জানি, ধারা 89-এ বলা আছে উৎসে যা কাটবে আপনার সরবরাহের বিপরীতে, আপনি ঠিকাদার হিসেবে সরবরাহ দিচ্ছেন, যা কাটছে সেটা আপনার ন্যূনতম। তাহলে আমরা জানি করের হারের ক্ষেত্রে হলো ফ্ল্যাট 5%। তাহলে আপনি যা ডেলিভারি দিচ্ছেন তার কাছ থেকে 5% আর কর কাটছে, আর আপনি জানেন আপনার করের হার 25%। তাহলে সরবরাহ যা দিচ্ছেন টোটালটাই কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম না, এটা হলো আপনার গ্রস রিসিট। তাহলে গ্রস রিসিট থেকে সকল খরচ বাদ দিয়ে ইনকামের উপরে আপনি, সরি, ট্যাক্সেবল ইনকাম, তার উপরে করের হার প্রয়োগ করবেন। এই কারণে আইন এটা বলছে ন্যূনতম। কারণ কর দায় আসতেছে, আপনি জানেন যে কোম্পানির 10 লাখ টাকা ছিল, ইবিআইটি ছিল, সরি ইবিটি ছিল 10 লাখ। তো 10 লাখের উপরে 25% আছে 2,50,000, কিন্তু কাটছে 2,90,000। তাহলে একটা দেখেন, ন্যূনতম কর 2,90,000, নিয়মিত কর দেয় 2,50,000, আর কোম্পানির গ্রস রিসিট ভিত্তিতে, গ্রস রিসিট, তাহলে গ্রস রিসিটের উপরে 1% আর আসে 6 লাখ। তাহলে আমরা জানি এই গ্রস রিসিট ভিত্তিতে যা ন্যূনতম কর আর উৎসে যা কাটছে, এই দুটোর মধ্যে যা বেশি সেটাই ন্যূনতম। তাহলে তার ন্যূনতম হলো 6 লাখ, আর নিয়মিত কর দেয় 2,50,000। তাহলে গ্রস রিসিপ্টের ভিত্তিতে লাভ থাকুক লস থাকুক, ন্যূনতম কর থাকুক প্রদেয় কর থাকুক, গ্রস রিসিপ্টের ভিত্তিতে যদি কর বেশি হয় তাহলে সেটাই তার প্রদেয় কর। তাহলে 2,90,000 উৎসে কাটছে, বাকি 6 লাখের ডিফারেন্স যেটা আছে সেই পরিমাণ কর তার জমা দিতে হবে। তাহলে এখানে বলা আছে কি, এই যে 6 লাখ থেকে 2,90,000 বাদ দেওয়ার পর 3,10,000 তার জমা দিতে হবে। তাহলে 25-26-এ তার ন্যূনতম কর দেয় 6 লাখ, যেটা বলা আছে নিয়মিত করের তুলনায় 3,50,000 টাকা অধিক হওয়ার কারণে। তার তো নিয়মিত কর ছিল 2,50,000, তার 6 লাখ এসে ন্যূনতম কর, তাহলে 3,50,000 আরো বেশি তার প্রদান করতে হয়েছে। উপধারা 8-এ বলা ছিল কি, তাহলে বলা আছে এই টাকা সে পরের বছরের, যেটা বললাম পরের বছর যদি তার নিয়মিত কর ন্যূনতম করের বেশি হয় তাহলে এই 3.5 লাখ টাকা সে সমন্বয় করতে পারবে। এই সুযোগটা এই বছরের আইনে আসছে, আগে বলা ছিল উৎসে যা কাটছে সরকারের ভোগে চলে গেছে, এই টাকা আপনি আর ফেরত পাইবেন না, সমন্বয় করতে পারবেন না। এই বছর অনেক, মানে 84 সালের আইন থেকে এই পর্যন্ত অনেক বাকবিতন্ডার পরে এই আইনটা করছে, যদিও এটা খুব, এই হিসাব মেনটেন করা খুব জটিল। তাহলে এই জিনিস মাথায় রেখে আপনার ট্যাক্স প্রিপেয়ার করা বা অডিটেড অ্যাকাউন্টস প্রিপেয়ার করা খুবই ঝামেলার একটা বিষয়। তাহলে এই যে ন্যূনতম কর, চূড়ান্ত কর, তারপরে গ্রস রিসিটের ভিত্তিতে কর, এইগুলি নোটস টু দ্য অ্যাকাউন্টসে দেখাইতে হবে। দেখায় আপনি
ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এটা থেকে এটা প্রভিশন করবে। তো অনেক সময় আপনি দেখবেন যে অনেক অ্যাকাউন্টস ঘাটলে দেখবেন যে ইবিটি আছে 1 লাখ, আমি জানি করের হার 25%, তাহলে 25,000 টাকা কর হওয়ার কথা, ওই জায়গায় 25,000 না হয়ে ইবিটি 1 লাখ, তার চেয়ে বেশি কর হয়ে গেছে। তখন কিন্তু আমরা যারা না বুঝবো তারা হাসাহাসি করবে যে প্রদেয় কর প্রযোজ্য ইনকামের হচ্ছে প্রদেয় কর বেশি হয় কিভাবে। তাহলে আমরা যখন ব্যবসা খাতের আয় দেখবো, এই 55 ধারায় অনেক লিমিটেশনের কথা বলা আছে। 56 ধারায় বলা আছে এই লিমিটেশনের উপরে কর প্রয়োগ করতে হবে, মানে খরচ, ইউজুয়ালি খরচের উপরে কর দেয় না, এই আয়ের উপরে। লিমিটেশন বলা আছে খরচের উপরে, লিমিটেশনের অতিরিক্ত খরচ করলে অতিরিক্ত টাকার উপরে কর দিতে হবে। তাহলে এইভাবে যদি মানে অ্যাকাউন্টিং ইবিটি বা ইবিটি অ্যাজ পার অ্যাকাউন্টস এর সাথে অনেক কিছু সমন্বয় করে ইবিটি অ্যাজ পার ট্যাক্স, তখন দেখবেন যে ইবিটি অ্যাকাউন্টস আসছে 1 লাখ, অ্যাজ পার ট্যাক্স হয়ে গেছে ওটা 1 কোটি। তাহলে 1 কোটি টাকার উপরে যদি 25% অ্যাপ্লাই করেন তাহলে আসবে 25 লাখ, যেখানে ইবিটি হয়তো ছিল অ্যাজ পার অ্যাকাউন্টস 1 লাখ। এই জায়গাটা হলো সবচেয়ে বড় কারিশমা, মানে ব্যবসা খাতের আয় বোঝার মূল উদ্দেশ্য হলো ইবিটি অ্যাজ পার অ্যাকাউন্টস টু ইবিটি অ্যাজ পার ট্যাক্স, মানে ব্যাংক রিকনসিলিয়েশনের মতো, আপনার বই এক ধরনের ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টে আরেক ধরনের ব্যালেন্স, তখন আমরা রিকনসাইল করি। রিকনসাইল করি কি, যে ব্যাংক বুকে কি করছে আর ব্যাংক স্টেটমেন্টে কি আছে, দুইটা মিলাই আমরা। তাহলে কর আইনেও কিন্তু বলা আছে এই রিকনসিলিয়েশনটা, আর্নিং বিফোর ট্যাক্স অ্যাজ পার অ্যাকাউন্টস, এটার আলোকে আর্নিং বিফোর ট্যাক্স অ্যাজ পার ট্যাক্সেশন ল, এই জিনিস প্রিপেয়ার করে দিতে হবে। তাহলে এই প্রিপারেশনটা দেখবেন যে ম্যাক্সিমাম কোম্পানির অডিটেড অ্যাকাউন্টসে এই কারেন্ট ট্যাক্স প্রভিশন কিভাবে আসছে এটা আর দেখানো হয় না। অনেক কোম্পানির ডেফার্ড ট্যাক্সের ইম্প্যাক্টটাও দেখায় না। দেখায় না কি কারণে, যে আপনি তো ডিসক্লোজ করছেন, ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এরপরে কিন্তু আপনার আর সুযোগ নেওয়ার জায়গা নেই। তাহলে যেটা বললাম 55 ধারা, 55 ধারায় এত যে লিমিটেশন, এই লিমিটেশন গুলো অনেক ক্ষেত্রে অনেক ডিসিটি পুরোটারই করের আইনের আলোকে নেয়, কারণ এই লিমিটেশন গুলি ব্যবসা প্রতিবন্ধকতা। কারণ আপনি ব্যবসা চালাতে গেলে ব্যবসা সংশ্লিষ্ট সকল খরচই 44 ধারায় বলা আছে অ্যালাউড, সরি 45 ধারায়, 45 বা 46-এর মধ্যে। তাহলে আপনি অ্যালাউড বলছে ব্যবসার উদ্দেশ্যে যা খরচ করবেন সব অ্যালাউড। এরপর আবার 55 বলছে এই খাতের খরচ অ্যালাউড। এই কারণে অনেকে এগুলি কিছু দা ছাড় দেয়। আর আপনি যদি রেফারেন্স কেস দিতে পারেন তাহলে ওই রেফারেন্স কেসের আলোকে সমন্বয় করুন। তাহলে এই অঙ্কটা দেন 25-26-এ তার কি কথা বলছে, 26-27 আসেন। 26-27-এ তার ন্যূনতম করছিল 3,60,000, প্রদেয় করছিল 8,25,000, আর গ্রস সিসিডির ছিল 6,50,000। তাহলে প্রদেয় কর কিন্তু নিয়মিত কর দেয় গ্রস রিসিটের চেয়ে বেশি। বলা আছে তিনটার মধ্যে যা বেশি, তাহলে 8,25,000 তার দেওয়া লাগবে। তাহলে 8,25,000 থেকে 6,50,000, 1,75,000 অধিক। তাহলে 25-26-এ আপনি 3,50,000 দিয়ে রাখছেন বেশি, এই 3,50,000 থেকে 1,75,000 অ্যাডজাস্ট করার পরে আরো 1,75,000 আপনার হাতে রয়েছে। এই টাকা এর পরের বছর আপনি নিতে পারবেন। তার মানে আপনি যে সরকারের অ্যাডভান্স দিচ্ছেন, অ্যাডভান্স সরকারের পাওনার সাথে যতদিন সমান না না হবে ততদিন পর্যন্ত আপনি টানবেন। তাহলে পরের অঙ্কে যেটা দিল যে 8,25,000 ছিল তার নিয়মিত হার অনুযায়ী প্রদেয় কর, এখান থেকে উৎসে সে দিয়ে দিচ্ছে 3 লাখ,
60, আর আগের বছর থেকে সমন্বয় করবে 1,75,000, বাকি 2,90,000, তারপর দেওয়ার পর। তাহলে হিসাবটা কি করছো দেখেন এখানে। তাহলে এই 1,75,000 তার হাতে অতিরিক্ত কর হিসাবে আছে। বলছে এই 1,75,000 পরের বছর ক্যারি করবে। আবার এই বছর 8,25,000 উচ্ছে কাটছে, আর আগের 3,50,000 1,75,000 সমন্বয় করবে, ওরা 2,90,000 দেওয়া লাগবে। তাহলে 2,90,000 দিবে, পুরোটা সমন্বয় করার কিন্তু সুযোগ নেই। সমন্বয় করছে কতটুকু দেখেন, এই যে 8,25,000। খুব ক্লামজি জিনিস কিন্তু, খেয়াল করেন। কোম্পানির ইবিটির উপরে 27.5% 8,25,000 আসে। আর একটা হলো উৎসে কর কর্তন আর গ্রস রিসিট, এই দুটার মধ্যে যা বেশি সেটাই ন্যূনতম। তাহলে 8,25,000 থেকে 6,50,000 ন্যূনতম, বাদ দিলে তার আছে 3,50,000 আগের বছর বেশি দেওয়া ছিল, এটার থেকে এই যে ন্যূনতম আর রেগুলার ট্যাক্স 1,75,000 হলো আগের বছরের ক্যারি ফরওয়ার্ড অ্যামাউন্ট থেকে সমন্বয় হবে। তাহলে একদিকে হাতে টাকা আছে, তারপরেও তার কিন্তু 2,90,000 জমা দেওয়া লাগছে। মানে একটা বিদঘুটের নিয়ম আর কি। এই জিনিস প্রিন্ট আউট দিয়ে যদি আপনি কাছে না রাখেন, আপনি যত বুঝেন যত যাই করেন, অ্যাকাউন্টস করার সময় আপনি আবার ঝামেলায় পড়বেন। তাহলে ব্যবসা খাতের আয়, আমরা যারা অ্যাকাউন্টিং কনসেপ্ট ভালো বুঝি, তারা আমরা জানি টালিতে বা আমার সফটওয়্যার এন্ট্রি দিলেই ব্যালেন্স শিট হয়ে চলে আসছে এস পার আইএস। তারপরে আমি খালি নষ্ট অ্যাকাউন্ট দিব, ডিসক্লোজার দিব। এই ডিসক্লোজার ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স পর্যন্ত খুব সহজ। এরপরের বিষয়গুলি খুবই ক্লান্তিক। আপনি 55 দ্বারাও সহজ, কিন্তু এই জায়গায় যখন আসতেছেন তখন তার কিন্তু বারবার খেয়ে গেল যে আপনার বুকসে অ্যাডভান্স ট্যাক্স আছে, তারপরে আপনি নগদ টাকা কি কারণে জমা দিবেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে দুটা ক্লাস আমরা করব কোম্পানির অ্যাকাউন্টস। জি স্যার। এই কারণে 45 থেকে 56 7 শিডিউল। আর সংক্রমণ। জি ভাই, জি স্যার। 45 থেকে 56 একটু ভালো মতো দেখেন। স্যার এটা ইয়ে থেকে ডাউনলোড করে নিতে হবে স্যার, ধারাগুলো না বই কিনে স্যার পড়তে হবে? ওটা তো ডাউনলোড করে নিলেই হবে। আচ্ছা স্যার। ওই যে ইয়া থেকে বললাম না যে বিডি লস, জি জি স্যার, ওই যে ওটা এটা অনেক থিওরি। ব্যাপক, ঠিক আছে। ওই জায়গার স্যার গুলি আমি আবার একটু সাম আপ করে দিব। স্যার একটু সাম আপ করে দিন স্যার, কারণ আপনি যেগুলো পড়াইছেন স্যার এটা তো মানে মাথার উপর দিয়ে স্যার কিছু গেছে, মানে কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে যারা পারি। যারা আমরা মানে ইনকাম ট্যাক্স আগে পড়ি নাই, জি স্যার। তারা এত জটিল জিনিসে যায় না, কারণ আপনার কোম্পানির অ্যাকাউন্টস প্রিপারেশনের মূল দায়িত্ব তো আপনার আমার উপরে না। জি ওই জি জায়গায় জি সিএফও আছে, ইনকাম ইনকাম ট্যাক্স সেকশন আছে, তারপরে স্ট্যাটুটরি অডিটর আছে। জি এই তিনজনের কম্বিনেশন অ্যাকাউন্টস প্রিপেয়ার করবো। অ্যাকাউন্টস প্রিপেয়ার করার সময় মনে করেন আমি সিএফও, আমি যতই বুঝি, জি আমি স্যার। কিন্তু আমার ব্যাট শাখা আর হলো অ্যাকাউন্টস, সরি, ইনকাম ট্যাক্স, জি স্যার। ওই দুজনরা একসাথে নিয়েই কিন্তু অডিটেড অ্যাকাউন্টস ফাইনাল করতে হবে। অবশ্যই স্যার। এর পাশাপাশি অডিট অ্যাকাউন্টস, যেটা বললেন যে লস চলে আসে, জি তাহলে এই দুটোর পাশাপাশি আপনি কি দেখবেন আবার, আইসিআরআর, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। লাভের সুন্দর অ্যাকাউন্টস করছেন, প্রফিট আছে, এরপরে দেখবেন যে আইসিআরআর ম্যাচ করে না। ম্যাচ না করলে কিন্তু ব্যাংক লোন দিতে অনেক মানে অনেকবার ব্যাংকের সাথে বসতে হয়। তাহলে আপনি যদি ব্যাংকের সাথে ভালো সম্পর্ক থাকে, জি স্যার। আপনার লিস্টেড পাবলিকলি ট্রেডেড কোম্পানি যদি না হন, পাবলিকলি ট্রেডেড হলে আবার সমস্যা আছে। বলছে যে আগে আপনি পাবলিকলি যে ইনফরমেশন পাবলিশ হয় নাই বা ডিসিমিনেট হয় নাই, ওই জিনিস আপনি ডিসক্লোজ করতে পারবেন না। এটা আবার
সিকিউরিটি লতে বাধা আছে। তাহলে আপনার অ্যাকাউন্টস প্রথমে আপনি ডাটাবেস থেকে আনলেন, আনার পরে এক্সেলে কনভার্ট করে এই যে উৎসে কর 9.1, 6.1, 6.2 এইগুলোর সাথে ক্রস চেক করবেন। এরপরে আইসিআরআর মানে মেনটেন করা কিনা এটা দেখবেন। তাহলে এই সব কিছুর পরে ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এই জায়গায় এসে আপনি থামবেন। টাইমে কি করবেন, আপনার ইনকাম স্টেটমেন্টে যে সকল খরচ মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এডমিন, সেলিং, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স কস্ট, এইগুলির কোন কোন হেড অফ অ্যাকাউন্টস এর সাথে আয়কর আইনের কনফ্লিক্ট আছে ওইগুলো আগে বের করবেন। করে আয়কর আইনে যতটুকু অ্যালাউ করে ওটার সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। এরপরে ইভিটি যে আসছে সেটার উপর আপনি কারেন্ট ট্যাক্স অ্যাপ্লাই করে আপনি প্রভিশন ফর ট্যাক্স করবেন। তো করলেন, করার পরে আবার বলছে ব্যালেন্স শিট অ্যাপ্রোচে যায় আপনি IAS 12 অনুযায়ী ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করবেন। জি স্যার। যদিও ট্যাক্স অফিস ডেফার্ড ট্যাক্স নিয়ে মাথা ঘামায় না, ঠিক আছে, জি স্যার। কিন্তু কারেন্ট ট্যাক্সটার জন্য ঠিক মতো প্রভিশন হয়। কারণ আপনি কারেন্ট ট্যাক্স এখন অ্যাকাউন্টিং কনসেপ্ট দিয়ে করলেন, ওইটা দেখবেন ইভিটি 1 লাখ, আপনি ট্যাক্স প্রভিশন করলেন 25,000। এখন আপনার যদি বাজেট থাকে, বাজেটারি কন্ট্রোল, তাহলে আপনি গত বছরের আলোকে বলছেন যে আগামী বছর আমার সেলস 10% বাড়বে, সকল ডিপার্টমেন্টের উপরে বেস করে আপনি বলবেন যে আমার ইনকাম ট্যাক্সের জন্য 50 লাখ টাকা হলে চলবে। এখন জমা দেওয়ার পরে ডিসিটি 55 ধারায় যা যা অ্যালাউড না সব ডিসঅ্যালাউ করে ইনকামে আনলো, আইন ট্যাক্স করে দিল, তখন দেখবেন যে 50 লাখ টাকা হয়ে গেছে 5 কোটি। তখন তো ট্যাক্স ওই বোর্ড এবং বাকি অ্যাডভাইজারি কমিটি বলবো যে আপনি আসলে অ্যাকাউন্টস বুঝেন না। অ্যাকাউন্টস এর সাথে যে আয়কর আইনের কনফ্লিক্ট, এই জিনিস কিন্তু ওনাদেরকে ওনারা বুঝাতে হবে। আবার অনেক কোম্পানি দেখবেন প্রভিশন যখন বেশি করে করবে, যখন বলবেন যে পেয়েবল ট্যাক্স 4 কোটি আসে, তখন এটা তো রাজি হবে না। এই কারণে ওই যে সব কোম্পানি কি করে মধ্যপন্থায় থাকে, নোটস টু দ্য অ্যাকাউন্টসে দেখবেন কারেন্ট ট্যাক্সের কোনো ক্যালকুলেশনে দেয় না। তাহলে পরের ক্লাসে আমরা ওই লিমিটেশন গুলোর একটা আমি দেখি এর মধ্যে সামারিটা দিয়ে দিব, আপনারা একটু গোত্র করে। ঠিক আর আছে একটা স্যার। কোশ্চেন স্যার, জি বলুন। আর ওই যে রিটার্ন করার সময় ওই ডব্লিউপিপি এর যে অ্যামাউন্টটা, হম। যে আমার টাকা হয়েছে, মনে করেন 2/3 হয়েছে পেমেন্ট করা হয় আর 1/3 হয়েছে রেখে দেওয়া হয়। তো এই যে এই বছরে কারেন্ট ইয়ারে আপনার পুরা টাকার উপরে ট্যাক্স কাটা হয়েছে, 1/3 উপরেও কাটা হয়েছে। তো একবার বলছিলাম এটা ওই যে রিসিভেবলে দেখানোর জন্য, কিন্তু ওইখানে তো অ্যাসেট সাইডে রিসিভেবল কোনো পাওয়া যাচ্ছে না রিটার্নে। তাহলে এখন কি আমি পুরা টাকাটাই দেখাবো নাকি যতটুকু পেমেন্ট করেছি ততটুকু দেখাবো? বিষয়টা হলো 2/3 আপনাদের দিছে আর 1/3 কোম্পানির ফান্ডে রয়ে গেছে, জি, তাই না? ডব্লিউপি এর ফান্ডে, হ্যাঁ জি, রয়ে গেছে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আগে যখন ম্যানুয়াল রিটার্ন দিতাম, ওই যে বলা আছে না ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, আদার ফান্ড আছে না, জি ওই জিনিসটা তো দেখবেন এই যে রিটার্নেও আছে। তাহলে আদার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংকের বাইরে আদার ফান্ডের মধ্যে আপনি ওই টাকাটা দিয়ে দিবেন। আপনার হাতে তো আসে না এই টাকাটা, আপনার কাছ থেকে কর কাটছে কিন্তু টাকাটা আপনারা দেয় নাই। তাহলে ক্যাশের যদি দিত তাহলে ক্যাশ না, ইন হ্যান্ড অথবা ক্যাশ এট ব্যাংকে আসতো। তাহলে কর কাটছে আপনি গ্রস আপ করলে কিন্তু ইনকাম হলো জি পুরাটা, ঠিক আছে। তাহলে পাইছেন 2/3, 1/3 রয়ে গেছে, পুরাটা তাহলে জি। এই 1/3 আপনি ওই ফান্ডে দেখাইবেন। আপনার কাছে যখন ব্যাখ্যা চাইবো তখন বলবেন যে এটা 2/3 আমি পাইছি আর 1/3 ওই জায়গায় রয়েছে। কারণ এই টাকা তো আর মার যাবে না, এই টাকা সেপারেশন হয়ে গেলে পুরো টাকা আপনি পাবেন। জি জি, সেপারেশনে গেলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, এই কারণে যেহেতু কনফার্ম বা শিওর শর্ট, এই জি, কারণে ওই জায়গায় শো করবে। এটা এটা কোন জায়গাটা? এটা কি ওই যে অ্যাসেট অ্যাসেট লায়াবিলিটি ওই টাইপে নাকি অন্য কোনো হ্যাঁ, জায়গায়? অ্যাসেট 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 ওইখানে তো অ্যাসেটের যেটা এখানে আছে আপনি আরেকবার। আদার ফান্ড না আদার রিসিপ্ট একটা আছে, হ্যাঁ হ্যাঁ, আদার আদার জন্য। আদার রিসিপ্ট এটা দেখাবো?
হ্যাঁ, রিসিপ্ট হলে তুই ওটা তো তাহলে ওটা ওটা কি বোঝালো তাহলে ওটা তো আমি পেয়ে গেছি এরকম বোঝায় না? এটা ভবিষ্যতে পাবেন, এটা স্যার বলবেন। আদার রিসিপ্ট বলতে ভবিষ্যতে পাবা এটা? আপনার দেখাইতেছি না। এখানে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, আদার্স, এই আদার্সে দেখালাম। ঠিক আছে। ঠিক আছে, এটা দেখাবো। জি। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। মাহি